হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি ম্যাম। জি ম্যাম, জি হ্যাঁ, ম্যাম। তাহলে একটু রেসপন্স করো। তোমাদের এখন দেখতেছি স্টুডেন্ট আরো কম। সকালে তো মনে হয় তাও 12 জনের মতো ছিলা। এখন তো দেখতেছি আরো কম। এর কারণ কি? সিয়ার বা অন্য কেউ? বাসে বসে ক্লাস করা লাগতেছে ম্যাম। বুঝি নাই। তুমি কি রাস্তায়? বলছি ম্যাম বাসে বসে ক্লাস করতেছি তো। বাসে বসে করতেছো কেন? আমি তো জানি যে এই সময় সবাই পৌঁছায় গেছে। এইজন্য আমাকে বলা হলো যে রাতে করতে। বাকিদের কি অবস্থা? ম্যাম বাকিদের সমস্যা নাই, কয়েকজন আর কি ম্যাম, আমার মতো কয়েকজন, অনেকে ঢাকা পৌঁছায় নাই তো এই কারণে। আচ্ছা, কেউ কি পাওয়া যাচ্ছে রেকর্ড করতেছো? না মিস, কেউ রেকর্ড করতেছি না। আচ্ছা, যে রেকর্ড করতেছো তাহলে যারা আর কি ইয়েতে আসো, ট্রাভেলিং এ আসো, তারা হচ্ছে গিয়ে চাইলে ইয়ে করতে পারো বা পরে পরবর্তীতে রেকর্ড শুনলেও হবে। তুমি একটু যে রেকর্ড করতেছো কাইন্ডলি তাদেরকে রেকর্ডিং দিলেও হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা হচ্ছে গিয়ে ডেফিনিশনটা দেখলাম। এরপর হচ্ছে গিয়ে আমাদের ফাউন্ডেশন দেওয়ার উদ্দেশ্যটা কি? ফাউন্ডেশন দেওয়ার প্রথম উদ্দেশ্য হচ্ছে লোডটাকে কি করা, ডিস্ট্রিবিউট করা বড় এরিয়াতে। যেমন আমাদের ক্ষেত্রে হচ্ছে ধরো সবকিছু তো লিমিট আছে, কিন্তু মাটির তো ওরকম কোনো লিমিট নাই। মানে লিমিট নাই বলতে আমি সেটা বুঝাচ্ছি যে ধরো তুমি চাইলে হচ্ছে মাটির বিভিন্ন ডেপথে গিয়ে তুমি জিনিসটাকে ছড়াই দিতে পারো, বড় জায়গা বা বড় স্পেস পাবা। তো আমাদের মেইন পারপাসটা হচ্ছে যে আমরা যে আমাদের স্ট্রাকচার ওয়েটটা আছে বা স্ট্রাকচার থেকে যে লোডটা আসে সেটাকে আমরা লার্জ এরিয়াতে ডিস্ট্রিবিউট করে দেব। এরপরে হচ্ছে কি টু প্রিভেন্ট আনইকুয়াল সেটেলমেন্ট। আনইকুয়াল সেটেলমেন্ট বলতে কি বোঝায়? সেটেলমেন্ট তো আজকে সকালে বললাম। যারা সকালে ক্লাসে ছিলা তারা কি মানে সকালে ক্লাসে যারা ছিলা তারা কি এখন আসো? জি ম্যাম। আচ্ছা, তো সেটেলমেন্ট বলতে অ্যাকচুয়ালি কি বোঝায়? যে ডেবে যাওয়া, তাই না? তোমরাই বলছো সেটেলমেন্ট মানে ডেবে যাওয়া। তো আনইকুয়াল সেটেলমেন্ট বলতে কি বোঝায়? ধরো এটা হচ্ছে কি আমার ইয়ে কি দেখা যায়, কার্সর কি দেখা যায়? ধরো আমার দুইটা কলাম হচ্ছে, সরি ধরো দুইটা কলাম এরকম আমি মাটির উপরে রেখেছি। সামহাউ আমার এই সাইডে, আচ্ছা এবার আচ্ছা, তো ধরো আমি হচ্ছে গিয়ে দুইটা এরকম কলাম হচ্ছে আছে, আমরা কোনো ফাউন্ডেশন দেই নাই। এখন সামহাউ আমার এই সাইডে যে কলামটা আছে তার নিচে মাটিটা হচ্ছে ধরো আনস্টেবল হয়ে গেল কোনো একটা কারণে, তখন সেটা কি হয়ে যাবে? দেবে যাবে না? তখন ধরো সে হচ্ছে গিয়ে এরকম থেকে এই যে এভাবে নিচে পড়ে যাবে। এখন ও যদি নিচে পড়ে যায় তাহলে কলাম কি ঠিক থাকবে না কলামও নিচে পড়ে যাবে? মানে ধরো আমার ম্যাম এই কলামে কলাম, পড়ে কলামের নিচে যে মাটিটা আছে এটা আনস্টেবল হয়ে গেল। এটা যদি আনস্টেবল হয়ে যায় তাহলে কি এই কলামটাও কি আনস্টেবল হয়ে যাবে না? সেও তো ডেবে যাবে। জি ম্যাম। বুঝতে পারছো? তো একটা কলাম ঠিক পজিশনে আছে আরেকটা হচ্ছে ডেবে যাচ্ছে, তার মানে কি এটা কি ইকুয়াল সেটেলমেন্ট হচ্ছে না আনইকুয়াল সেটেলমেন্ট হচ্ছে? ম্যাম আনইকুয়াল সেটেলমেন্ট। আনইকুয়াল সেটেলমেন্ট হচ্ছে। আমি যদি আমি যদি ফাউন্ডেশন ইউজ করি তাহলে আমার এই আনইকুয়াল সেটেলমেন্ট হওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে, আনইকুয়াল সেটেলমেন্ট হওয়ার চান্সটা কমে যাবে। বুঝতে পারছো? এরপর হচ্ছে টু প্রোভাইড এ লেভেল সারফেস। আমি যদি একটা ফাউন্ডেশন দেই তাহলে হচ্ছে কি হবে, একটা লেভেল কলাম হচ্ছে একটা লেভেল সারফেস পাবে। কারণ কি মাটি তো এবড়ো থেবড়ো, মাটি তো দেখছো, মাটিতে তো হাঁটাহাঁটি করো। তো আমি যদি একটা কংক্রিটের হচ্ছে গিয়ে একটা ফাউন্ডেশন দেই বা ধরো ব্রিকেরও ফাউন্ডেশন, আমি যদি ফাউন্ডেশন দেই তাহলে কলাম হচ্ছে একটা লেভেল সারফেস পাবে। এরপরে হচ্ছে টু ইনক্রিজ দ্য স্টেবিলিটি অফ দ্য স্ট্রাকচার। স্টেবিলিটি মানে কি? যে ধরো তুমি হচ্ছে কোনো জায়গায় কোনো কিনারায় দাঁড়ায় আছো, ঠিক আছে? ধরো তুমি নদীর তীরে দাঁড়ায় আছো বা ধরো কিনারায় দাঁড়ায় আছো। এখন পিছন থেকে তোমাকে যদি কেউ ধাক্কা দেয় তখন তুমি কি হয়ে যাবে বলো? পড়ে যাব। পড়ে যাবা। এখন আমি যদি তো বলি যে হচ্ছে তুমি এখন যেখানে দাঁড়ায় আছো তুমি কিনারায় নাই, তোমার নিচে একটা হচ্ছে প্ল্যাটফর্ম আছে এবং এটা অনেক দূর পর্যন্ত এক্সটেন্ডেড, তাহলে তোমাকে ধাক্কা দিলেও কি তুমি নদীতে পড়বা? না ম্যাম। না, এক্স্যাক্টলি। আমরা যদি ধরো এরকম কিনারায় যদি কোনো কলাম রাখি, ধরো এই কলামটাকে আমি একদম এরকম কিনারায় রাখি, তাহলে ওই কলামের একটা ওভারটার্নিং মোমেন্ট ক্রিয়েট হবে, অর্থাৎ সে হচ্ছে ঘুরে পড়ে যেতে চাইবে। আমি যদি নিচে একটা এরকম একটা ইয়ে করে দেই,
কালারটা চেঞ্জ করি। আমি যদি এরকম একটা ফাউন্ডেশন করে দিই তাহলে ওর ওভারটার্নিং বা হচ্ছে যে পড়ে যাওয়ার টেন্ডেন্সিটা কমে যাবে। আমি কি বুঝাইতে পারছি? এই 5টা এই 4টা যে পয়েন্ট এটা কি বুঝছো সবাই? কারো যদি কোনো কনফিউশন থাকে তাহলে বলো। লাস্ট পয়েন্ট আর একটা বার একটু বলেন। আচ্ছা, লাস্ট পয়েন্টটা বলতে যেটা বলতেছি, আচ্ছা দাঁড়াও। আচ্ছা ধরো এটা হচ্ছে গিয়ে কলাম। এই কলামের নিচে আমি কোনো ফাউন্ডেশন দেই না, এটা ধরো নদীর তীরে, ঠিক আছে? ধরো নদী এখন তো, হ্যাঁ ধরো নদীর তীরে। এখন এই কলামের কি হবে বলো? তুমি ধরো এখানে দাঁড়ায় আছো, তোমাকে যদি কেউ পিছনে থেকে ধাক্কা দেয় তুমি কি পড়ে যাবে না? জি ম্যাম। আচ্ছা, এখন ধরো আমার মনে হলো যে এটাকে একটু সাপোর্ট দেওয়া দরকার। আমরা কি করলাম, আমি হচ্ছে এই পর্যন্ত একটা ফাউন্ডেশন দিলাম। এখন তোমাকে ধাক্কা দিলে কি তুমি পড়ে যাবা? না ম্যাম। আচ্ছা, এটাই বলতেছি যে আমি আমার হচ্ছে কি কোনো স্ট্রাকচারের স্টেবিলিটিকে ইনক্রিজ করার জন্য বা হচ্ছে ওভারটার্নিং মানে হচ্ছে কি পড়ে যাওয়া, কাইন্ড অফ পড়ে যাওয়া। তো ওই ওভারটার্নিং কে রেজিস্ট করার জন্য আমরা হচ্ছে ফাউন্ডেশন দেই। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে আসো টাইপস অফ ফাউন্ডেশন। টাইপস অফ ফাউন্ডেশন মানে কি, মেইনলি দুই টাইপের হয়, একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন, একটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন। শ্যালো ফাউন্ডেশন হচ্ছে আমরা কম ডেপথে যে ফাউন্ডেশনটা দেই, আর ডিপ ফাউন্ডেশন বলতে তো নামের মধ্যেই বোঝা যাচ্ছে যে ডিপ, মানে মাটির অনেক গভীরে গিয়ে যে ফাউন্ডেশনটা দেওয়া হয়। আচ্ছা, তো আমাদের এই ফাউন্ডেশনে, শ্যালো ফাউন্ডেশনের মধ্যে এখানে 5টা টাইপ আছে, যেমন হচ্ছে স্প্রেড ফুটিং, গ্রিলেস ফাউন্ডেশন, ইসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং, কম্বাইন্ড ফুটিং, ম্যাট অথবা রাফট। আর ডিপ ফাউন্ডেশনের মধ্যে 3 টাইপের আছে। তো আজকে আমরা শ্যালো ফাউন্ডেশনটাই শুরু করব। আচ্ছা, তো কোন একটা ফাউন্ডেশনের ক্ষেত্রে ডেপথ হচ্ছে কি কি ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হয়। এখানে 3টা পয়েন্ট আছে, যেমন লোড অফ স্ট্রাকচার, সয়েল কন্ডিশন এবং সারাউন্ডিংস। আচ্ছা, এই 3টা ফ্যাক্টর বা এই 3টা ফ্যাক্টরের বাহিরে তোমাদের কি কি মনে হয় যে কোনো ফাউন্ডেশনের ডেপথ আমার কিসের উপর ডিপেন্ড করে? ডেপথ অফ ফাউন্ডেশন বলতে আমি বোঝাচ্ছি যে ধরো এটা যদি কলামটা হয় তাহলে মাটির কত নিচে গিয়ে আমরা ফাউন্ডেশনটা দেব, এটা হচ্ছে ফাউন্ডেশন। ধরো এটা হচ্ছে গিয়ে জিএল, গ্রাউন্ড লেভেল। এই সাইন তো বুঝো তোমরা, তো মনে হয় সিভিল ড্রয়িং বা অটোক্যাড তো করে আসছো, অটোক্যাড কি করে আসছো না, বা সিভিল ড্রয়িং করছো না? জি ম্যাম। হ্যাঁ, এটা যে গ্রাউন্ড লেভেলের সাইন, এটা তো জানো। জি ম্যাম। আচ্ছা, এই যে আমি যে ফাউন্ডেশনটা দিলাম, এই ফাউন্ডেশনটা আমি মাটির কতটুকু নিচে দিলাম, কালার, এটা হচ্ছে ডিপেন্ড করে 3টা এখানে ফ্যাক্টর বলছে, যেমন লোড, স্ট্রাকচারের লোড, তারপরে সয়েল কন্ডিশন, সারাউন্ডিংস। আচ্ছা, তোমাদের কি এর বাহিরে কোনো ফ্যাক্টর মনে হয়? ম্যাম ওয়াটার বা লেভেল। তোমাদের মতে কি কি হতে পারে বলো তো? ম্যাম ওয়াটার লেভেল হতে পারে, পানি হ্যাঁ, ওয়াটার লেভেল হতে পারে, গুড পয়েন্ট। এরপর আর কারো মাথায় কিছু আসতেছে? ম্যাম ওই যে মাটির নিচে হচ্ছে আহ, কঠিন পদার্থের মানে এটা স্টেজটা এটা কতটুকু গভীরে আছে বা এটা আছে এটার উপর। কঠিন পদার্থ বলতে তুমি কি যে স্ট্রাটাগুলোর কথা বলতেছো? ম্যাম ওই যে ভিতরে যে মানে মাটির ভিতরে যে কঠিন পদার্থগুলো পাওয়া যায়, আহ, কি বলে এগুলাকে? কঠিন পদার্থ তুমি ওই যে কি যেন বলে, বুঝতে পারছি। তুমি যে জিওলজিতে যেগুলো পড়তেছো ওই রকের কথা বলতেছো? জি ম্যাম, ওই টাইপের। আচ্ছা হ্যাঁ, তারপর তুমি একটু মানে আরো ডেপথে যাচ্ছ আর কি, ঠিক আছে। আচ্ছা, এই যে এখানে যে 3টা পয়েন্ট আছে, এই 3টা পয়েন্ট কি বুঝতে পারতেছো যে কেন লিখছে যে ডেপথ অফ ফাউন্ডেশন এই 3টা পয়েন্টের উপর ডিপেন্ড করে? আচ্ছা, ধরো তুমি একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং বানাবা, ঠিক আছে? তো ওই বিল্ডিং এ তোমার 4 জন থাকবে। তাহলে ধরো ওই বিল্ডিং থেকে যে লোডটা আসবে, সেম জায়গায় তুমি যদি একটা গার্মেন্টস বানাও তাহলে কি সেম লোড আসবে বলে তোমার মনে হয়? না ম্যাম, আরো বেশি আসবে। আরো বেশি আসবে। তাহলে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য তোমার হচ্ছে গিয়ে যত ডেপথে কলা ফুটিংটা দেওয়া উচিত, আপাত দৃষ্টিতে আমি যদি ওখানে গার্মেন্টস বানাই তাহলে কি সেম ডেপথে আমার ফুটিংটা দিতে হবে, নাকি আরো কম ডেপথে দিলেও হবে, নাকি আরো বেশি ডেপথে দিতে হবে?
আরো বেশি আরো বেশি ডেপথে দিতে হবে। কারণ কি? কারণ একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং থেকে যে লোডটা আসে, একটা গার্মেন্টস থেকে তার থেকে অনেক বেশি লোড আসে, তাই না? মানে এটা তো জাস্ট আমাদের কমন সেন্স দিয়ে আমরা বলতেছি। এই যে 3টা পয়েন্ট লিখছি এটা জাস্ট আমাদের কমন সেন্স, যে একটা গার্মেন্টস থেকে যেহেতু বেশি লোড আসতেছে, তার মানে ওই গার্মেন্টস বানাতে যে ডেপথ অফ ফাউন্ডেশনটা আমার অন্য কোনো বিল্ডিং যেখানে লোড কম সেখান থেকে বেশি দিতে হবে। ঠিক আছে? এই পয়েন্টটা কি বুঝছো? লোড অফ স্ট্রাকচারের উপর যে ডেপথ অফ ফাউন্ডেশন ডিপেন্ড করে। এই যে গার্মেন্টস আর ইয়ের যেটা দিয়ে বুঝাইলাম, এক্সাম্পলটা জি দিলাম। ম্যাম জি আচ্ছা, ম্যাম এরপর হচ্ছে সয়েল কন্ডিশন। সয়েল কন্ডিশন বলতে কি? ধরো তোমার হচ্ছে গিয়ে মাটি অনেক নরম, মানে ধরো কি বলবো, যে ওই মাটিতে তোমার কোনো স্ট্রেংথ নাই, সেক্ষেত্রে ধরো ওপরে মাটিটা অনেক নরম। এখন তুমি দেখতে পাচ্ছ যে তুমি যদি ওই সেম পজিশনে মাটির হচ্ছে গিয়ে ধরো 7 ফিট গভীরে যাও, তাহলে তুমি আরো ভালো মাটি পাচ্ছ, যেটা তোমার কোনো স্ট্রাকচারকে দাঁড় করানোর জন্য পারফেক্ট। ঠিক আছে? তাহলে কি হবে, যে আমার হয়তো বা শ্যালো ফাউন্ডেশনের ক্ষেত্রে ডেপথ আমরা সাধারণত 2 মিটার রাখি। 2 মিটার মানে এটা কত 6 কত 3 পয়েন্ট সামথিং, ধরো এরকম 6 ফিটের মতো। তো আমরা যে নর্মালি যে ইয়েটা রাখি, ডেপথটা রাখি, তার থেকে আমার কি লাগতেছে, বেশি ডেপথ যাওয়া লাগতেছে। কারণ কি? কারণ ওপরের মাটির কন্ডিশনটা খারাপ, যত ডেপথে যাব তত মাটির কন্ডিশনটা আরো ভালো। এই জিনিসটা কি বুঝতে পারছো, যে মাটির কন্ডিশন যদি ভালো হয় তাহলে আমার দেখা যাচ্ছে যে মানে যে কন্ডিশনে, মানে যে ডেপথে মাটির কন্ডিশন ভালো, ওই ডেপথে যাওয়ার জন্য হয়তোবা আমার ফাউন্ডেশনের ডেপথটাও চেঞ্জ করতে হতে পারে। এই লাইনটা কি বুঝছো? জি ম্যাম। আচ্ছা, আবার আরেকটা এক্সাম্পল দিই। ধরো আমার হচ্ছে গিয়ে যে মাটিটা আমরা মানে বানাতে, মানে যে মাটিতে আমরা স্ট্রাকচারটাকে কনস্ট্রাক্ট করতে চাচ্ছি, ওই মাটিটা হয়তো অনেক রক দিয়ে তৈরি, পাথুরে মাটি। পাথুরে মাটি, এই পাথুরে মাটি এই শব্দটা কি শুনছো কখনো? জি ম্যাম, মাটির সাথে জি ম্যাম। হ্যাঁ, মাটিটা অনেক শক্ত। এখন তোমরা হচ্ছে গিয়ে একটা পয়েন্ট, তোমরা কি যে এসপিটি টেস্টে যে ভিডিওটা দেখাইছি, ওই ভিডিওতে একটা পয়েন্ট ছিল যে যদি এসপিটি এন এর ভ্যালু 50 এর বেশি হয়ে যায় তাহলে ডিসকার্ড করে দেই। ঠিক আছে? লাইনটা কি মনে আছে যদি আজকে সকালে যারা ভিডিও দেখছো? আচ্ছা, তার মানে এসপিটি এন এর ভ্যালু দিয়ে কি বুঝে আমরা এটার সাথে রিলেট করতে পারি? এসপিটি এন মানে কি? যারা যারা ক্লাসে ছিলা কেউ বলতে পারবা? ম্যাম কত সংখ্যক স্ট্রোক হইলো সেটা? এক্স্যাক্টলি, কতটুকু নাম্বার অফ ব্লোস কত হলে সে হচ্ছে মাটির টোটাল কত 45 সেন্টিমিটারে যেতে পারে, তাই না? এবং এটাকে মেজার করার আমরা তিন ধাপে করছি। প্রথম ধাপটা 15 সেন্টিমিটার, সেটাতে আমরা বলছিলাম সিটিং ড্রাইভ। এর পরের 15 সেন্টিমিটারে যেতে যতটুকু ব্লো লাগছে সেটা কাউন্ট করছি, তারপরের 15 সেন্টিমিটার যেতে যতটুকু ব্লো লাগছিল সেটাকে কাউন্ট করছি, এবং দুইটার যোগফলই ছিল আমার এসপিটি এন এর ভ্যালু। এখন তোমার কি মনে হয় যে মাটি যদি অনেক শক্ত হয় তাহলে কি 15 সেন্টিমিটারকে ইনসার্ট করাতে বেশি ব্লো লাগবে না কম ব্লো লাগবে? ম্যাম বেশি লাগবে। বেশি লাগবে। আর যদি মাটি অনেক নরম হয় তাহলে কি বেশি ব্লো লাগবে না কম লাগবে? কম। কম লাগবে। তার মানে মাটির কন্ডিশন যদি ভালো থাকে, ওই যে নাম্বার অফ ব্লোজ যত যেমন চেঞ্জ হচ্ছে, সিমিলারলি আমার ওই সয়েল কন্ডিশনের উপর এরকম ডেপথ অফ ফাউন্ডেশনও চেঞ্জ হবে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে সারাউন্ডিংস বলতে যেটা বোঝায় যে ধরো তোমার পাশে যে বিল্ডিংটা আছে সেই বিল্ডিং এ হচ্ছে পাইল দেয়া। পাইল ওয়ার্ডটা তো শুনছো, পাইল ফাউন্ডেশন। তোমরা কি দেখছো যে গাছের গুড়ি হচ্ছে মাটির মধ্যে যে ইনসার্ট করে? জি ম্যাম দেখেছি। আচ্ছা, তো জি ধরো ম্যাম। তোমার পাশের বিল্ডিং এ পাইল কনস্ট্রাকশন দেওয়া। এখন যদি তুমি তোমার বাসায় যদি ধরো এরকম শ্যালো ফাউন্ডেশন বা অল্প ডেপথে যদি বিল্ডিং বানাতে চাও, তখন দেখা যায় কি যে ধরো পাশে তো তোমার ওরকম মানে বা ধরো উল্টাটা বলি, উল্টাটা বোঝানো ইজি। ধরো তুমি হচ্ছে পাইল ফাউন্ডেশন দিছো, এখন তোমার পাশের বিল্ডিং হচ্ছে গিয়ে শ্যালো ফাউন্ডেশন দিতে যাচ্ছে। তো সে যখন খুঁড়বে তখন কি হবে বলো? বা ধরো আমি তো মানে সেমই বললাম আবার, সরি। ধরো তুমি হচ্ছে পাইল ফাউন্ডেশন দিতে চাচ্ছ, তুমি এখনো পাইল ফাউন্ডেশন দাও নাই, তোমার পাশে হচ্ছে শ্যালো ফাউন্ডেশন দেওয়া। ঠিক আছে? এখন তুমি যখন পাইল ফাউন্ডেশন দিবা তখন হচ্ছে ওই যে গর্ত করা হয় না, ওই গর্ত করার ফলে ওরা মাটি যেটা করে, ওই গর্ত ফিল আপ করার জন্য আশপাশ থেকে না মাটি টেনে নিয়ে আসে।
বুঝতে পারছো? অনেক সময় দেখবা ছোটবেলায় আমরা কিছু ওয়ার্ড হয়তো বা শুনছি বা কিছু সেন্টেন্স শুনছি যে পাইল ফাউন্ডেশন দিছে, পাশের বাড়িটা হচ্ছে গিয়ে একটু ডেবে গেছে। এরকম কি শুনছো কখনো? জি জি ম্যাম। আচ্ছা, তারপরে কেন ডেবছে এটা কখনো জিজ্ঞাসা করছিলা? না তো ম্যাম, তো মনে হয় করো নাই? কেন? কোনো মনে হয় না জিজ্ঞাসা করি যে কেন ডেবে গেছে? ওই যে মাটির যেই স্ট্রেংথ ওটা কমে যায় মনে হয়, যে স্ট্রেংথ হয়তো বা নষ্ট হয়ে যায়। মাটিতে ধরো পাইল ফাউন্ডেশনে ধরো পাইলও তো দুই টাইপের আছে। ধরো যেগুলো হচ্ছে গিয়ে তোমার কাস্ট ইন সিটু পাইল, অর্থাৎ যেখানে কনস্ট্রাকশন সাইডে হচ্ছে কাস্ট করা হচ্ছে, তো সেখানে যেটা হয় যে ফার্স্টে গর্ত করা হয়, যে ডেপথে আমরা পাইলটা দিব ওই ডেপথ পর্যন্ত গর্ত করা হয়। এখন মাটির টেন্ডেন্সি হচ্ছে যে ওকে যখন গর্ত করা হবে ও করবে কি গর্তটাকে ফিল আপ করতে চাইবে। এই ফিল আপ করার জন্য সে আশপাশ থেকে যে মাটিগুলো আছে সেটাকে টেনে আনবে। ফলে আশেপাশে যদি কারো শ্যালো ফাউন্ডেশন থাকে তখন ওই ফাউন্ডেশনের নিচের মাটিও সহ সে টেনে নিয়ে আসে। বুঝতে পারছো? একটু ভিজুয়ালাইজ করো, যেমন নিচে মাটি যদি টেনে নিয়ে আসে তাহলে ফাউন্ডেশন কি ঠিক থাকবে নাকি একটু ডেবে যাবে? এটাকে মাটি কি একা একাই করে এটা? হ্যাঁ, মাটির টেন্ডেন্সি হচ্ছে কি সে হচ্ছে কি একটু টেনে নিয়ে আসে। এবং পাইল ফাউন্ডেশনে তো অনেক হেভি ইকুইপমেন্ট ইউজ করা হয়, তো ওই গর্ত করা বা ওই যে ভাইব্রেটর ইউজ করে মানে ধরো মাটিকে টেনে নিয়ে আসে বা অগার বোরিং যেটাকে আমরা বলি, ওই বোরিং করতেও অনেক সময় ওই আশেপাশে মাটি হচ্ছে সরে আসে। ও আচ্ছা আচ্ছা, জি ম্যাম। আচ্ছা, তো যাই হোক এই তিনটা ফ্যাক্টর হচ্ছে যে আমার কনস্ট্রাকশন ডেপথ অফ ফাউন্ডেশন ডিপেন্ড করবে স্ট্রাকচার লোডের উপর, সয়েল কন্ডিশনের উপর এবং সারাউন্ডিংস এর উপর। ইভেন তুমি যে ওয়াটার টেবিলের কথা বললা, এই সারাউন্ডিংস এর মধ্যে ওয়াটার টেবিলও পড়ে। আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে শ্যালো ফাউন্ডেশন বলতে আমরা কি বুঝি। শ্যালো ফাউন্ডেশন হচ্ছে যে কি করে, ডিস্ট্রিবিউটস স্ট্রাকচারাল লোড টু দ্য আর্থ এট রিলেটিভলি শ্যালো ডেপথ। শ্যালো ডেপথ মানে কি কম ডেপথে যায়। জিএল মানে কি বলো? জিএল বলতে কি বোঝায়? গ্রাউন্ড লেভেল। গ্রাউন্ড লেভেল। তার মানে গ্রাউন্ড লেভেল থেকে একটু নিচে আমরা হচ্ছে এই ফাউন্ডেশনটা দিই। আচ্ছা, কেউ কি বলতে পারবে যে কেন একদম গ্রাউন্ড লেভেলে আমরা ফাউন্ডেশনটা দেই না? ধরো আমাদের যে রাস্তা, আমরা যে রাস্তাতে হাঁটতেছি, তুমি রাস্তার পাশে একটা ধরো বাড়ি বানাবা, তুমি হচ্ছে গিয়ে মনে করলা যে আমি এখানে একটা ফাউন্ডেশন দিই, তাহলে রাস্তার ওপরে মানে রাস্তার লেভেলেই তুমি কেন ফাউন্ডেশনটা দিচ্ছ না? কেন তুমি গর্ত করে হচ্ছে ট্রেনস কেটে তারপরে তুমি ইয়ে করতেছো, ফাউন্ডেশনটা দিচ্ছ? মানে একটু ডেপথে ফাউন্ডেশনটা দিচ্ছ, কেন গ্রাউন্ড লেভেলে আমরা ফাউন্ডেশনটা দিচ্ছি না? কি মনে হয়? যাতে মাটিতে আটকে থাকে জিনিসটা। হ্যাঁ, এছাড়াও একটা তো হচ্ছে মাটির সাথে হচ্ছে বন্ডিংটা যেন ভালো হয়। এছাড়াও এই যে অনেক সময় হয় কি সারফেস যে মাটিটা থাকে সেটা অনেক নরম হয়, তার স্ট্রেংথ হচ্ছে গিয়ে একটু কম হয়। এই স্ট্রেংথ কম হওয়ার কারণে যদি আমি ফাউন্ডেশন দেই তাহলে ওই ফাউন্ডেশন তো আগের মতোই, যে ওভারটার্নিং একটা বললাম না, ওভারটার্নিং মোমেন্ট ক্রিয়েট হয়, অর্থাৎ সে উল্টে পড়ে যেতে পারে। এই জন্য আমরা কি করি, একটু ডেপথে হচ্ছে ফাউন্ডেশনটা দিই। এই ডেপথটা যদি কম হয় তাহলে আমরা বলি শ্যালো ফাউন্ডেশন, এই ডেপথটা যদি বেশি হয় তাহলে বলি হচ্ছে ডিপ ফাউন্ডেশন। বুঝতে পারছো? জি ম্যাম। এবং মোস্ট ইকোনমিক্যাল ফাউন্ডেশন হচ্ছে গিয়ে শ্যালো ফাউন্ডেশন। যদি মানে খুব প্রয়োজন না পড়লে সাধারণত ডিপ ফাউন্ডেশনের দিকে যাওয়া হয় না। আচ্ছা, তো এই শ্যালো ফাউন্ডেশনের বিভিন্ন টাইপ আছে, যেমন হচ্ছে শ্যালো ফাউন্ডেশন দেয় প্রথমটা হচ্ছে ধরো স্প্রেড ফুটিং। স্প্রেড ফুটিং মানে কি? স্প্রেড ফুটিংটা হচ্ছে যে একটু ছড়ানো। স্প্রেড মানে কি? ছড়ানো না? স্প্রেড ফুটিং মানে কি? স্প্রেড ওয়ার্ডটা কি? ছড়ানো। জি জি ম্যাম। স্প্রেড ফুটিং বলতে যেটা বোঝায় যে এই ফুটিংটা হচ্ছে একটু ছড়ানো ফুটিং। আমার মনে হয় তোমরা যদি ছবি দেখো তাহলে ক্লিয়ার হবে। এই ছবিগুলো কি দেখছো? জি ম্যাম। কোথায় দেখছো বলো? কোথায় দেখছো? ম্যাম দেখছি আর কি, মানে সিভিল ড্রয়িং এ দেখছো? ড্রয়িংয়ে দেখছি তোমরা ম্যাম। যখন সেকশন গুলো আঁকাইছো তখন মনে হয় যে এই টাইপের কোনটা সেকশন আঁকানোর কথা, যতদূর মনে পড়ে আমার। জি আচ্ছা, ম্যাম, হ্যাঁ এটা আঁকাইছি। হ্যাঁ এই তো গুড। তো আমাদের এটা এখানে প্রোটেকশন ওয়াল আগাতে গেলে ফুটিংটা লাগবে না? হচ্ছে ওয়ান কাইন্ড অফ স্প্রেড ফুটিং। স্প্রেড ফুটিং মানে কি, অনেক বড় ধরো আমরা মানে ধরো কলাম থেকে লোডটাকে আমরা স্প্রেড করে দিচ্ছি একটা বড় কলামের থেকে বড় সাইজের ফুটিং এর মাধ্যমে। আবারও বলতেছি, স্প্রেড ফুটিং হচ্ছে যে কলাম থেকে বা ওয়াল থেকে, ওয়াল ফুটিং বা ওয়াল কখন দেয় বলো?
এই যে এই ছবিটা কোন বিল্ডিং এর জন্য আঁকাইছিলাম মনে আছে? কোন টাইপের বিল্ডিং এ এরকম ওয়ালের নিচে ফুটিং ছিল বলো? লোড বিয়ারিং। লোড বিয়ারিং, হ্যাঁ। যেই ওয়াল গুলো লোড ক্যারি করে তাদেরকে আমরা কি বলি? লোড বিয়ারিং ওয়াল। তো এই লোড বিয়ারিং ওয়ালের নিচে অথবা কলামের নিচে আমরা কি করি? এরকম একটু চওড়া ফুটিং দেই। তার মাধ্যমে কি হয়? কলাম বা এই ওয়াল থেকে লোডটা হচ্ছে ছড়ায় যায়, মাটিতে ভালোভাবে ডিস্ট্রিবিউট হতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, তো এই স্প্রেড ফুটিং এর কয়টা টাইপ আছে, যেমন ওয়াল ফুটিং, রিইনফোর্স কংক্রিট ফুটিং, ইনভার্টেড আর্চ ফুটিং, আর একটা হচ্ছে কলাম ফুটিং। তাহলে আমরা ওয়াল ফুটিংটা প্রথমে দেখি। আমরা আজকে জাস্ট ছবি দেখব, যদিও মনে হবে যে অনেক কথা বলা লাগতেছে, বাট আজকে জাস্ট ছবি দেখব। আচ্ছা, তো এই যে এখানে ছবি আছে দেখতে পাচ্ছ, এটা কোন ধাপে ধাপে কিভাবে এটা এক্সটেন্ড হয়েছে এটা কি বুঝছো? এটা তো জানার কথা। এই যে এখানে 40 সেন্টিমিটার ছিল ধরো ধরো ওয়ালের থিকনেস, এটা থেকে যে এখানে ছড়াই গেছে, এটা কিভাবে গেছে? দুই সাইডে আমাদের 10 2.5 ইঞ্চি সেন্টিমিটার করে। করে নিচে নামছে। হ্যাঁ, মানে কত করে 10 নিচে ইঞ্চি নামে? করে 5 নিচে না 10 সেন্টিমিটার করে নিচে নামবে আর কি। 10 সেন্টিমিটার নাকি 5 সেন্টিমিটার? মানে ম্যাম মানে 10 সেন্টিমিটার পর পর হবে আর কি, সাইডে হলো 5 সেন্টিমিটার। সাইডে বলতে এক সাইডে আড়াই আর এক সাইডে আড়াই, তাই না? ঠিক বলছি নাকি? জি ম্যাম, জি। আচ্ছা, তাহলে এভাবে হচ্ছে কি আমাদের স্প্রেড ফুটিংটা যায়। এটা জাস্ট একটা হচ্ছে কনস্ট্রাকশনটা কিভাবে হয় এটা বলার জন্য। আচ্ছা, এরপরে আসো আমরা দেখবো রিইনফোর্স কংক্রিট ফুটিং। রিইনফোর্স কংক্রিট ফুটিং এ কি? এটা হচ্ছে কি ওয়ালের নিচেই ধরো সরি, আচ্ছা, এই যে ফুটিংটা দেখতে পাচ্ছ এই ছবিতে, এটা কি ধরনের ফুটিং বলো তো? ব্রিক দিয়ে তৈরি না কংক্রিট দিয়ে তৈরি? এই ফুটিংটা ব্রিকের ফুটিং। এই যে 3 নম্বর যে ফুটিংটা, এটা হচ্ছে সেম, দেখো এটা একটা ওয়ালের সাইন কিন্তু এটা তো জানো, তোমরা তো আঁকানোর কথা, সিভিল ড্রয়িং হয়তো আঁকাইছো, এখন হয়তো মনে নেই। সেটা হচ্ছে ওয়ালের নিচে এই যে ফুটিংটা দিছে, এটা হচ্ছে কংক্রিট ফুটিং, রিইনফোর্সড কংক্রিট ফুটিং। রিইনফোর্সড কংক্রিট ফুটিং মানে কি? রিইনফোর্সড মানে কি? রড বা রিবার। রিইনফোর্সমেন্টের অনেকগুলো সিনোনিম আছে, একটা হচ্ছে রিইনফোর্সমেন্ট বা রিবার বা রড। তো এই রিবার সাথে হচ্ছে কংক্রিট, এই যে এই সাইন গুলো কিসের বলো? কংক্রিটের সাইন। তো এই কংক্রিট না। হ্যাঁ বলো, কেউ কি কত কিছু বলছো? আচ্ছা, তো এখানে ওয়ালের নিচে যে ফাউন্ডেশনটা দেয়া সেটা হচ্ছে রিইনফোর্সড এবং কংক্রিট দিয়ে তৈরি, এই জন্য এটাকে বলা হচ্ছে রিইনফোর্সড কংক্রিট ফুটিং। আচ্ছা, এরপরে আসো হচ্ছে যে ওয়াল ফুটিং এর কিছু ছবি, এগুলো হচ্ছে কনস্ট্রাকশনের সময়কার ছবি। আচ্ছা, এটা হচ্ছে কনস্ট্রাকশন ফেজের ছবি। এরপরে আসো, আচ্ছা এই প্রথম দুইটা ফুটিং নিয়ে কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ওয়াল ফুটিং আর রিইনফোর্স কংক্রিট ফুটিং। আচ্ছা, এরপরে আসো, আচ্ছা এরপর হচ্ছে ইনভার্টেড আর্চ ফুটিং। ইনভার্টেড আর্চ মানে কি? যে এই ফুটিংটা তো নরমালি একটু আগে যেটা দেখলাম আমরা, কংক্রিট ফুটিং কি একটা লেভেলে ছিল না? এটা হচ্ছে লেভেলে নাই, এটা হচ্ছে একটু আর্চ শেপে আছে, এবং আর্চটা হচ্ছে উল্টা আর্চ। এটা সাধারণত তোমার হচ্ছে গিয়ে ধরো যেগুলো নদীর তীরের বিল্ডিং এর ক্ষেত্রে, বা ওইরকম নদীর তীরে কোন একটা স্ট্রাকচার আমরা নির্মাণ করতেছি, সেক্ষেত্রে যে পানির ফ্লোর সাথে ব্যালেন্স করার জন্য সাধারণত এই ধরনের ফুটিং দেয়া হতো। এখন অতটা প্রচলন নেই, বাট এককালে আর কি এই ধরনের ফুটিং দেওয়া হতো। এটাকে বলা হচ্ছে ইনভার্টেড আর্চ ফুটিং। আচ্ছা, এরপরে আরেক টাইপের ফাইনাল টাইপ মানে স্প্রেড ফুটিং টাইপটা হচ্ছে কলাম ফুটিং। কলাম ফুটিং এর আরেক নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ফুটিং। এই ফুটিংটা সচরাচর আমরা দেখতে পাই, সেটা হচ্ছে একটা কলামের নিচে একটা ফুটিং, তাই না? এই বামের যে ছবিটা আছে এটা কি পরিচিত নাকি পরিচিত না? এই পাশের ছবিটা, জি ম্যাম, এটা পরিচিত। হ্যাঁ এটা পরিচিত হচ্ছে ম্যাম। হ্যাঁ এই ফুটিংটা আমরা সবচেয়ে বেশি দেখি, সেটা হচ্ছে একটা কলামের নিচে একটা ফুটিং। আচ্ছা, এখন এখানে দেখো এই বাম দিকে কয়েকটা ছবি আছে, দেখতে পাচ্ছো? সরি, ডান দিকে কয়েকটা ছবি আছে। জি ম্যাম। একটা হচ্ছে কি কি ধরো সিঙ্গেল ফুটিং, তারপর হচ্ছে স্টেপ ফুটিং, এরপর হচ্ছে স্লোপ ফুটিং। জি ম্যাম। ঠিক আছে? আচ্ছা,
এখন সিঙ্গেল ফুটিং যেটা সেটা নরমালি আমরা যেটা দেখি যে একটা ফুটিং এ সরি একটা কলামের নিচে একটা ফুটিং। এরপরে আসো আমরা সেকেন্ডটাতে যাই, স্টেপ ফুটিং। স্টেপ ফুটিং জিনিসটা কি? স্টেপ ফুটিংটা হচ্ছে তোমার হচ্ছে সিঁড়ির মতো। ধরো জিনিসটা এভাবে যাবে, ঠিক আছে? এরকম হচ্ছে সিঁড়ির মতো ধাপে ধাপে ফুটিংটা হবে। বুঝতে পারছো? এটা কলাম আর এটা ধরো হচ্ছে ফুটিং। ম্যাম পুরোটাই কি মাটির উপরে থাকবে নাকি ঢুকে যাবে যদি না না, মাটির স্টেপগুলা? নিচে থাকবে তো, মাটির ওপরে কেন থাকবে? না ওইটা না ম্যাম, যে যেটা দেখলাম মাত্র যে সিঙ্গেল ফুটিং যেমন পুরোটাই যে এটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এটাও এরকমই হবে। এটা ধরো আমি একটু গ্রাউন্ড লেভেলটা আঁকাই দিই, ধরো এটাই হচ্ছে কি গ্রাউন্ড লেভেল, এর উপরে জি। কলামটা উঠবে। এটা হচ্ছে কলামের নিচে যে পার্টটুকু দেখতেছো এটা হচ্ছে শর্ট কলাম, অর্থাৎ কলামের এক্সটেন্ডেড পোর্শন আর কি। এটা একটা কলাম, এটাকে বলা হয় শর্ট কলাম। এটা পুরা একটা 10 ফিটের কলাম আমরা দেই না, এটা হচ্ছে শর্ট কলাম। কিছু দূর কলামটা এক্সটেন্ডেড হয়ে তারপরে ফুটিংটা শুরু হয়, এটাকে বলা হচ্ছে স্টেপ ফুটিং। আচ্ছা, এই স্টেপ ফুটিং দেওয়ার একটা কারণ আছে। কারণটার জন্য তোমাদেরকে একটু নিজেদের, যেহেতু আমি এটা অনলাইন ক্লাস নিচ্ছি, তো নিজেরা একটু ডেমনস্ট্রেট করতে হবে বাসায় বসে। যেমন একটা কাগজ নাও, একটা কলম নাও, তোমাদের কাছে কাগজ আর কলম থাকার কথা। আচ্ছা, তো ধরো ওই তোমাদেরকে কি দেখাইছিলাম পাঞ্চিং শেয়ার নামে কি কোনো ওয়ার্ড তোমাদেরকে বলছি? তোমাদেরকে যখন ফ্ল্যাট প্লেট স্ল্যাব করাইছি তখন কি পাঞ্চিং শেয়ার ওয়ার্ডটা বলছিলাম? না ম্যাম বলা হয়নি। ফ্ল্যাট প্লেট স্ল্যাব তোমাদেরকে পড়াইছি না? মানে ফার্স্ট ক্লাসে আর কি, ওই সময় তো ফ্ল্যাট প্লেট স্ল্যাব পড়ানোর কথা, স্ল্যাবে যখন পড়াইছি। একটু মনে করো তো। আচ্ছা যাই হোক, তো ধরো একটু চিন্তা করো যে তুমি একটা খাতা নাও এবং হচ্ছে একটা কলম নাও। খাতা না, একটা পেজ নাও, পেজ নিলে ভালো ইয়ে হবে। তো পেজের ওপর তুমি হচ্ছে কলমের ওই কাভারটাকে রিমুভ করে তারপরে কলমটা বসাইতে চাও, কি হবে? কলমটা ছিঁড়ে ভেতরে চলে যেতে যাবে না? ওই যে রাবারের এক্সাম্পল দিছিলেন ওইটা কি? এক্স্যাক্টলি, যে রাবারের কলমের উপরে এক্সাম্পল, একটা হ্যাঁ রাবারের এক্সাম্পলের কথাই বলছি। ওইটাই বলতেছি জি যে ম্যাম তুমি যদি খেয়াল। রাবারের মধ্যে একটা কলম দাও তাহলে কি হবে? ওই রাবারটাকে ভেদ করে যেতে যাবে না? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, তো কলমটা আমরা বাদ দেই, আমরা হচ্ছে পেপার নিয়ে করি, পেপার দিয়ে আরো ভালো বোঝা যাবে। পেপার দিয়ে করতে গেলে কলমটা একবারে ভেতরে ভেদ করেই চলে যাবে, তাই না? একটা জি ম্যাম। পেজের ওপরে তুমি একটা কলম মানে দাঁড় করাও, কি হবে? কলমটা ভেদ করে চলে যাবে, কারণ ওই পেজটা এত পাতলা, ওর কলমটা ওটার মানে কলমটা লোড নিতে পারবে না। ক্ষেত্রফল ছোট ঠিক আছে? ম্যাম। হ্যাঁ, এখন এই যে ফ্ল্যাট প্লেটের ক্ষেত্রেও সেম। এই ফ্ল্যাট প্লেটের উল্টাটা বলতেছি আর কি, ফাউন্ডেশনে কি হয়? কলমটা নিচে একটা বড় স্ল্যাবের মতো থাকে আর ওপরে থাকে কলাম, তাই না? জি আচ্ছা, তো এখন এখানে যেটা হয় যে আমি, আচ্ছা এখানে একটা ছবি আছে এটা দিয়ে বলি। ধরো এই যে কলামটা আছে, কলামের এই পোর্শনটা ধরো এটা নিচ পর্যন্ত যাবে, এই পোর্শনটাতে তোমার ধরো একটা, ধরো এখানে আঁকাই, এই ধরো এই যে এখানটা পোর্শন আঁকাচ্ছি, ধরো এই পোর্শনটাতে তোমার একটা পাঞ্চিং শিয়ার কাজ করে। পাঞ্চিং শিয়ার মানে কি? পাঞ্চ, পাঞ্চ মানে কি? মানে জোরে একটা কি ঘুষি মারা। ঘুষি মারলে কি হবে বলো? কাগজে তুমি যদি ঘুষি মারো তাহলে কাগজ ছিঁড়ে তোমার হাত বের হয়ে যাবে। সিমিলারলি কলাম যেটা করার ট্রাই করে যে এই ফাউন্ডেশনের মধ্যে বা ধরো মাটির মধ্যে যেটাই হোক, সো ও হচ্ছে এরকম ঘুষি মেরে বা পাঞ্চ করে ঢুকে যেতে চায়। এবং এই কলামের একটা নির্দিষ্ট এরিয়া, ধরো আমি যে এরিয়াটা মার্ক করতেছি এরকম একটা ক্যালকুলেট করে বের করে এই এরিয়া পর্যন্ত এই পাঞ্চিং শিয়ারটা অনেক ভালোভাবে কাজ করে, মানে ইফেক্টটা অনেক বেশি। এই কথাটা কি বুঝতে পারছো? ধরো আমি একটা আঁকাইছি, এটা কি দেখতে পাচ্ছো আমার স্ক্রিন? জি ধরো কলামের, হ্যাঁ কলামের এই জায়গা পর্যন্ত, ধরো এটা একটা ক্যালকুলেশন আছে, আমি জাস্ট একটা র্যান্ডমলি এরকম আঁকাচ্ছি। তো এই এরিয়া পর্যন্ত তার মানে পাঞ্চ করে ভেতরে ঢুকে যাওয়ার টেন্ডেন্সিটা অনেক হাই, এটাকে বলা হচ্ছে পাঞ্চিং শিয়ার। এই পাঞ্চিং শিয়ারকে রেজিস্ট করার জন্য আমার কি করতে হবে? ওই এরিয়াটার ডেপথকে ইনক্রিজ করতে হবে।
যেমন ধরো এই যে আমি এখানে কলামটা আঁকাইছি, এই কলামের ধরো এই যে এরিয়াটা আছে এই এরিয়া পর্যন্ত তার পাঞ্চিং শিয়ারের যে সবুজ কালি দিয়ে যেটা আঁকাইছি এই এরিয়া পর্যন্ত ধরো ওর পাঞ্চিং শিয়ারটা ইফেক্টটা অনেক বেশি, ঠিক আছে? এই জন্য আমরা যেটা করছি যে ওই এরিয়াটার ডেপথ আমি দিলাম হচ্ছে 10 ফিট ধরে নাও, এবং তার যে পাশের এরিয়াটা আছে এই জায়গাটার আমার পাঞ্চিং শিয়ারের প্রবণতা অতটা নেই, কিন্তু আমার কি করতে হবে, লোডটাকে ছড়াই দিতে হবে। এজন্য আমরা যেটা করলাম ওই এরিয়াটায় আমি একটু কি করলাম, কংক্রিট কমাই দিয়ে আমি কি করলাম, এটাকে 5 ফিট করে দিলাম, যেহেতু আমার এই জায়গায় পাঞ্চিং শিয়ারের ইফেক্টটা কম। আচ্ছা আমি যেটা বললাম সেটা কি ধরতে পারছো? জি ম্যাম। আচ্ছা বাকিটা কি ধরতে পারছো? যদি কোনো জায়গায় কনফিউশন থাকে তাহলে বলো, সমস্যা নেই। ম্যাম বুঝতে পারছি। আচ্ছা যেহেতু আমার এখানে এই হলুদ দাগ দেওয়া জায়গাতে পাঞ্চিং শেয়ারের প্রবণতাটা কম, তাই আমরা কি করতে পারি, ওইটুকু জায়গায় কংক্রিটকে সেভ করতে পারি। এতে করে কি হবে, আমার জাস্ট জিনিসটা ইকোনমিক্যাল হবে, অর্থাৎ আমি হচ্ছে গিয়ে ইকোনমিক্যাল মানে ধরো সাশ্রয়ী হবে আর কি। এমন না যে আমি পুরাটাতেই কংক্রিট মানে পুরাটাতেই হচ্ছে গিয়ে ফাউন্ডেশন দিতে পারবো না, এমন না, আমি চাইলে পুরাটাকেই কাভার করতে পারবো। ধরো কালার দিই, ধরো এই পুরাটা জুড়ে আমি এরকমও দিতে পারতাম, আমি জাস্ট হচ্ছে গিয়ে আমার ওই কস্ট কে সেভ করার জন্য ওইটুকু জায়গায় কংক্রিটটা দেই নাই, ওই হলুদ মার্ক করা জায়গায় কংক্রিটটা দেই নাই। জিনিসটা বুঝতে পারছো, যে যেই জায়গাতে আমার পাঞ্চিং শিয়ারের ইফেক্টটা বেশি আমি সেই জায়গাতেই শুধুমাত্র ডেপটাকে ইনক্রিজ করে দিচ্ছি। আচ্ছা আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা এটাকে বলা হচ্ছে স্টেপ ফুটিং। আচ্ছা সিমিলারলি দেখো স্লোপ ফুটিং, এই যে পরেরটা, এটাকে এটা কি হলো, এই যে বাম পাশে একটা ফুটিং দেখতে পাচ্ছি এটাকে বলা হচ্ছে স্লোপ ফুটিং। ডান দিকে যে ফুটিংটা এটা হচ্ছে স্লোপ ফুটিং। স্লোপ ফুটিং এরও সেম, আচ্ছা এটা রিমুভ করলে এটা রিমুভ হয়ে যাচ্ছে। আচ্ছা স্লোপ ফুটিং এরও সেম কাহিনী, ওই যে পাঞ্চিং শেয়ারের জন্য আমরা যেহেতু এখানে স্টেপ ফুটিং করলাম, সিমিলারলি আমরা কি করতে পারি, যে এটাকে যেই এরিয়া পর্যন্ত আমার হচ্ছে গিয়ে পাঞ্চিং শেয়ারটা বেশি কাজ করতেছে ওই এরিয়াটুকু ইনক্রিজ করে আমরা এভাবে স্লোপ করে দিতে পারি। বুঝতে পারছো? স্লোপ করার কারণে কি হবে, আমার এইটুকু জায়গায় কংক্রিটটা বেঁচে গেল। ম্যাম সবচেয়ে বেশি কোনটা হইলো তাহলে, স্টেপ নাকি সবচেয়ে বেশি বুঝি নাই। সাশ্রয়ী? সাশ্রয়ী হচ্ছে এটা ডিপেন্ড করে, কারণ আমাদের দেশে সাধারণত এরকম স্টেপ ফুটিং করা হয়। এই স্টেপ ফুটিং এ সরি আমাদের দেশে স্লোপ ফুটিং করা হয়। স্লোপ ফুটিং এর অনেক ঝামেলা আছে। ঝামেলা বলতে এই যে একটা স্লোপ যেটা আছে এটা অনেক মাইল্ড স্লোপ হতে হবে। আমি তো এখানে ধরো স্টিফ স্লোপ দিয়ে ফেলছি ছবিতে, বা এটা অনেক মাইল্ড স্লোপ হতে হবে। যদি এটা মাইল্ড স্লোপ না হয় তাহলে ধরো তুমি এই দিক দিয়ে হচ্ছে গিয়ে কংক্রিট ঢালবা, এটা নিচে গিয়ে জমা হবে, বুঝছো? নিচে গিয়ে যদি জমা হয় তাহলে কি হবে, এটা ইভেনলি ডিস্ট্রিবিউট হবে না। ইভেনলি ডিস্ট্রিবিউট না হলে কম্প্যাক্ট হবে না, কম্প্যাক্ট না হলে ভয়েড থেকে যাবে, ভয়েড থেকে গেলে স্ট্রেংথ কমে যাবে। সো এই স্লো ফুটিং এ ঝামেলা বেশি এবং অনেক ইঞ্জিনিয়ার এটাকে ডিসকারেজ করে, স্লো ফুটিং দিতে মানা করে। বাট আমাদের দেশে এবং ইন্ডিয়াতে এই ধরনের ফুটিংটা বেশি দেখা যায়। এখন এটা কোনটা সাশ্রয় এটা ডিপেন্ড করবে তোমার ক্যালকুলেশনের উপর। একটা ধরো ওরকম একটা ফাউন্ডেশন নিয়ে ধরো মেজারমেন্ট করে তারপরে হয়তোবা মানে কিছু সংখ্যা দিয়ে হয়তোবা আমি তোমাদেরকে দুইটা পার্থক্য করে বোঝাতে পারবো। ডিপেন্ড করে তুমি কোন সাইজের ফাউন্ডেশন করতেছো, কলামের সাইজ কিরকম, স্লোপ কতটুকু দিচ্ছ, অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে তোমার কস্টটাকে ইয়ে হয়। বাট আমাদের দেশে এই স্লোপ ফুটিংটা করা হয় এবং এটা হচ্ছে গিয়ে না করাটাই বেটার, কারণ এই যে মাইল্ড স্লোপ যদি তুমি না দাও কোনোভাবে স্টিপ স্লোপ হয়ে গেলে এই সবগুলো হচ্ছে কংক্রিট এই কর্নারে গিয়ে জমা হবে এবং পরবর্তীতে যেটা হবে যে পরবর্তীতে এই কংক্রিট সরি জমা হওয়ার কারণে কম্প্যাক্ট হবে না, এবং কম্প্যাক্ট না হলে ওই যে যেটা বললাম কম্প্যাক্ট যদি না হয় তাহলে ভয়েড থেকে যাবে, ভয়েড থাকলে স্ট্রেংথ কমে যাবে। এই যে কম্প্যাক্ট আর ভয়েড এই দুইটা ওয়ার্ড কি বুঝছো?
যেগুলো ফাঁকা জায়গা থাকে যে ভয়েড এক্স্যাক্টলি, ছোট ছোট ভয়েড মানে ফাঁকা জায়গা। কম্প্যাক্ট মানে কি, ওই যে আমরা হচ্ছে গিয়ে ধরো কোনো বক্সের মধ্যে বা বয়াম যেটা বলে, বয়ামের মধ্যে ধরো ডাল ঢালতেছো, আমরা কি করি, একটু ঝাঁকাই না যাতে জায়গা একটু ইনক্রিজ করে? ঢালছো কখনো বাসায় চাল বা ডাল ঢালছো কখনো কোনো বক্সে? না ঢাললে আজকে ঢাইলো, দেখবা যে আমরা কি করি, যে জায়গা আরো ইনক্রিজ করার জন্য একটু নড়াচড়াই। এই নড়াচড়ার কারণে কি হয়, ওই জায়গায় ওই ডাল বা চাল যেটাই বলো সেটা কম্প্যাক্ট হয়। কম্প্যাক্ট হওয়ার ফলে, কম্প্যাক্ট মানে কি, যে ভয়েড গুলো ছিল সেই ভয়েড গুলো রিমুভ হয়ে যায় এবং আরো স্পেস ক্রিয়েট হয়। তো আমরা যখন কংক্রিট কাস্ট করি তখন আমাদেরও টেন্ডেন্সি, আমাদেরও হচ্ছে কি একটা মানে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে যে কম্প্যাক্ট করা। কংক্রিটটা যেন কম্প্যাক্টেড থাকে এবং কোনো ভয়েড না থাকে। ভয়েড মানে কি, ফাঁকা জায়গা। সো তুমি একটু চিন্তা করো, এই যে তোমরা অনেক সময় ঝামা ব্রিকের নাম শুনছো? জি ম্যাম। তুমি দেখবে অনেক সময় হচ্ছে, হ্যাঁ, ওই ব্রিকে কখনো ওটা কি হাত দিয়ে কখনো ধরছো? মানে ভেতরে অনেক গর্ত করা, গর্ত গর্ত দেখবা, যে চাঁদের যে ইয়ের মতো। ভিতরে অনেক ভয়েড থাকে ম্যাম। এক্স্যাক্টলি, ভেতরে অনেক ভয়েড থাকে। তার স্ট্রেংথ এবং নরমাল একটা ইটের স্ট্রেংথ কোনটা বেশি মনে হয়? নরমাল ইটের স্ট্রেংথ একটু বেশি ম্যাম, ওটাতে এক্স্যাক্টলি, ভয়েড মানে আছে হাত দিয়ে কম। দেখবা যে ওটা অনেক হালকা, তাই না? যারা দেখছো আর কি, যদি জি ম্যাম। বলে থাকো যে দেখে থাকো আর কি। সো এরকম যদি ভয়েড থাকে তাহলে স্ট্রেংথ অনেক কমে যায়। তো এরকম স্লো ফুটিং এর ক্ষেত্রে ওই স্ট্রেংথ কমে যাওয়ার একটা টেন্ডেন্সি আছে, এই জন্য আমরা কি করি, মাইল্ড স্লোপ দিই। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি কলাম ফুটিং এর হচ্ছে বিভিন্ন ছবি দেওয়া আছে, যেমন স্কোয়ার, বিভিন্ন শেপ আর কি এখানে বলছে যে স্কোয়ার ফুটিং হতে পারে, সার্কুলার হতে পারে, তারপর হচ্ছে স্কোয়ার ফুটিং উইথ প্যাডেস্ট্রাল, মানে ওই যে স্টেপ ফুটিং যেটা, এরপরে স্লো ফুটিং। আচ্ছা, এখন কেউ একজনকে আমাকে বলতে পারবা যে তুমি যদি একটা কলাম ফুটিং কনস্ট্রাক্ট করতে চাও তাহলে তোমাকে কি কি স্টেপ ফলো করতে হবে? যে কেউ? ম্যাম আগে হলো মাটি কাটতে হবে, ওই অনুযায়ী মাটি কাটতে হবে। তারপর সয়েল ইন্সপেকশন করতে হবে, তারপর হ্যাঁ বলো। বলো ফার্স্টে কি করব? ফার্স্টে হচ্ছে এক্সক্যাভেট করব। প্রথমে তো আমি সাইড ইনভেস্টিগেট করছি, সাইড ইনভেস্টিগেট করে আমার ফাইনাল রেজাল্টটা হচ্ছে যে আমি ওখানে কলাম ফুটিং দেব। ঠিক আছে, এখন আমার কাজ হচ্ছে কি, প্রথমে কোন জায়গায় ফুটিংটা হবে সেটাকে মার্ক করা, করলাম। এরপরে আমি কি করব, এক্সক্যাভেট করব। এক্সক্যাভেট করার পরে কি করব বলো? মাটি কি তখন একদম, এক্সক্যাভেট করলে কি মাটি সমান থাকবে নাকি উঁচা নিচা থাকবে, কি মনে হয়? উঁচা নিচা থাকবে। তাহলে সেটাকে কি করতে হবে? আমরা কি ওইখানেই কি কলাম কনস্ট্রাক্ট, সরি ফাউন্ডেশন কনস্ট্রাক্ট করতে পারি উঁচা নিচে থাকলে? ফাউন্ডেশন তো উঁচা নিচেই হবে, লেভেলিং করতে হবে, তাই না? জি ম্যাম। জি ম্যাম। লেভেলিং এর পরে কি করতে হয় বলো তো? তোমরা হচ্ছে ওই যে ইয়ে পড়নি, সেকশন কাটো নাই, ওই যে সেকশন বলতে ব্রিকের বিল্ডিং এর সেকশন ইয়ে করছো না? জি ম্যাম, ওই ব্রিক ফ্ল্যাট সোলিং দিতে হবে। এক্স্যাক্টলি, ব্রিক ফ্ল্যাট সলিং দিতে হবে অথবা সিসি কংক্রিট, সিমেন্ট কংক্রিট লেয়ার দিতে হবে, তাই না? আমরা সিসি লেয়ার অথবা বিএফএস লেয়ার দিই। আচ্ছা, জি ম্যাম। তারপরে কি করি বলো? লেয়ারটা দিলাম, এরপরে কি করব? তারপরে যদি ব্রিক ফ্ল্যাট সোলিং এর কংক্রিটের, পর সিসি, তারপর হ্যাঁ, তারপরে ধরো এটা একটা কংক্রিট, রিইনফোর্স কংক্রিট কলাম, সরি রিইনফোর্স কংক্রিট ফাউন্ডেশন, তাহলে কি লাগবে? রিইনফোর্সমেন্ট লাগবে। রিইনফোর্সমেন্ট, হ্যাঁ জি ম্যাম। হ্যাঁ, রিইনফোর্সমেন্টটা দেওয়ার আগে আমরা কি করি বলো তো? ফর্মওয়ার্ক করা হয় না? জি জি। তারপরে ফর্মওয়ার্কের পরে আমরা কি করি, রিইনফোর্সমেন্টটা দেই। ওই যে একটা ব্লক দেওয়া হয়, খেয়াল করছো জি কখনো? ম্যাম, হ্যাঁ। ওই যে সিসি একটা কংক্রিটের ব্লক দিয়ে, ব্লকটা কেন দেয়া হয়? কভারিং দেওয়ার জন্য। এক্স্যাক্টলি, ক্লিয়ার কভার মেইনটেইন করার জন্য আমরা একটা ব্লক দিই। ব্লকের উপরে আমরা হচ্ছে কংক্রিটের ওই যে একটা জালের মতো আর কি বিছানো হয়, র‍্যাকেট দেখছো না? জি ম্যাম। র‍্যাকেটের ধরো মাঝের একটা পোরশন তুমি কেটে নিলা, তাহলে ওরকম একটা জিনিস হচ্ছে আমরা এরকম ফাউন্ডেশনের রিইনফোর্সমেন্ট হিসেবে ইউজ করি। আচ্ছা, এরপরে কি করা হয় বলো?
রিইনফোর্সমেন্ট দেওয়ার পরে রিইনফোর্সমেন্ট দিলে কি আমার ফাউন্ডেশন হয়ে যাবে নাকি কংক্রিটও কাস্ট করতে হবে? কংক্রিট কাস্ট করতে হবে ma'am। কংক্রিট কাস্ট করতে হবে। তারপর তারপর কম্প্যাক্ট ভাইব্রেটর দিয়ে আর করতে কি হবে, হ্যাঁ কম্প্যাক্ট করতে হবে। এরপর compact করতে হবে। এবং শুকাতে দিতে হবে কয়েকদিন। কয়েকদিন বলতে নরমালি তো কংক্রিট একদিনেই শুকায় যায়, যদি মানে ছোট কনস্ট্রাকশন হয় আর কি। ধরো শুকাই গেল, এরপরে কি করবা? পানি দিতে হবে। আর আচ্ছা। ক্লিয়ার কাস্ট ছড়ায় নিতে হবে। কোনটা সরাই নিবা? ফর্মওয়ার্কটা সরিয়ে ম্যাম হচ্ছে পানি। ফর্মওয়ার্কটা সরাই নিতে হবে। গুড। তুমি যদি ফর্মওয়ার্কটা সরাই না নাও তাহলে কি আমার পানি দিয়ে বা কিউরিং করে, পানি দেওয়াটাকে বলা হচ্ছে কিউরিং করা, কিউরিং করে কি কোনো লাভ হবে? না ম্যাম, না, আমাকে কি করতে হবে, যেহেতু এটার ফাউন্ডেশন আমাকে ফার্স্টে হচ্ছে ফর্মওয়ার্কটা রিমুভ করতে হবে, এরপরে কিউরিং করতে হবে। তারপরে আমরা হচ্ছে যে ব্যাক ফিলিং করা হয়, স্যান্ড দিয়ে হয়তো ফিলিং করে, অথবা যদি যে ওই জায়গার মাটিটা ভালো হয় তাহলে হয়তো ওই মাটি দিয়েও ব্যাক ফিলিং করা হয়, মানে একটা লেভেলে নিয়ে আসা হয়, গ্রাউন্ড লেভেলে, তাই না? ঠিক বলছি নাকি ভুল বলছি বলো? আচ্ছা, এখন দেখো তো তোমরা যে স্টেপ গুলো বললা তার সাথে কি এটা মিলে নাকি কোনো জায়গায় কোনো খটকা লাগতেছে? জি ম্যাম ঠিক আছে। ঠিক আছে, ফার্স্টে এক্সকাভেশন, তারপরে লেভেলিং, এরপরে বিএফএস, তারপরে সিসি লেয়ার, তারপরে ফর্মওয়ার্ক, রিইনফোর্সমেন্ট, কংক্রিট কাস্টিং, ফর্মওয়ার্কটা রিমুভ করা, এরপরে কিউরিং, তারপর লাস্টে হচ্ছে ব্যাকফিলিং। আচ্ছা, তোমাদেরকে যদি এরকম স্টেপ গুলো লিখতে দেয়া হয় তাহলে লিখতে পারবা নাকি পারবা না? পারবো ম্যাম। ঠিক আছে, ইনশাল্লাহ পারবা। আচ্ছা, আমরা ওই স্টেপ গুলো একটু ছবি দেখি। ফার্স্টে এখানে হচ্ছে রিইনফোর্সমেন্ট হচ্ছে কি করছে বলো, ফর্মওয়ার্ক থেকে শুরু করছে আর কি। ফর্মওয়ার্ক দিয়ে এখানে প্রথমে কি করলো, রিইনফোর্সমেন্টটাকে প্লেস করতেছে। এই যে ব্লকগুলা এগুলো কিসের জন্য দেয়া হয়? কভারিং। কাভারিং, ক্লিয়ার কাভার, এটাকে বলা হয় ক্লিয়ার কাভার মেইনটেইন করার জন্য এরকম ব্লক দেওয়া হয়। মনে রাখবা যে গ্রাউন্ডে, আন্ডারগ্রাউন্ডে যে স্ট্রাকচার গুলো আমরা কনস্ট্রাক্ট করি সেক্ষেত্রে আমার একটু ক্লিয়ার কাভার বেশি দিতে হয়। আমরা সাধারণত 3 ইঞ্চ ক্লিয়ার কাভার মেইনটেইন করি, 3 ইঞ্চ ক্লিয়ার কাভার মেইনটেইন করা হয়। কারণ কি, কারণ যেহেতু আন্ডারগ্রাউন্ডের কনস্ট্রাকশন, তাই এদের হচ্ছে পানির সংস্পর্শে আসার সম্ভাবনা অনেক বেশি। যদি পানির সংস্পর্শে আসে সেক্ষেত্রে সেক্ষেত্রে রিইনফোর্সমেন্ট কি হতে পারে বলো, রড কি হতে পারে, মরিচা ধরতে পারে, জং ধরে যেতে পারে। এক্স্যাক্টলি, জং ধরতে বা মরিচা ধরতে বা হচ্ছে রাস্ট হতে পারে। সো এই করোশন হয় আর কি। সো এই করোশনকে রেজিস্ট করার জন্য আমরা একটু বেশি করে ক্লিয়ার কভার মেইনটেইন করি। সো আন্ডারগ্রাউন্ডে যে কনস্ট্রাকশন গুলো করা হয় সাধারণত 3 ইঞ্চের ক্লিয়ার কভার মেইনটেইন করা হয়। ঠিক আছে, এরপরে স্টেপটা হচ্ছে গিয়ে, আচ্ছা সেম জিনিস একটু এখানে ক্লোজ ভিউ নিছে। আচ্ছা এখানে দেখো, এখানে হচ্ছে একটু বেন্ড করে দিছে, এটা করার কারণ কি বলতে পারো? এবার এখানেও বেন্ড করছে, হুক দিছে ম্যাম। হুক দিছে, হ্যাঁ, এই হুক দেওয়ার কারণ কি বলো? হুক ম্যাম, দিলে যে ম্যাম মানে ভালো জিনিসটা থাকে। ওই যাতে সরে না যায় আর কি, রডগুলা যাতে ডিসপ্লেসমেন্ট হয়ে যাতে না যায়। আচ্ছা, আর আরেকটা ওয়ে হচ্ছে, আরেকটা মানে পারপাস হচ্ছে কংক্রিটের সাথে যেন বন্ডিংটা ভালো হয়। কংক্রিটের সাথে বন্ডিংটা ভালো করার জন্য আমরা কি করি, ওই যে বলে না সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকাতে হবে, সেম কংক্রিটের সাথে বন্ডিং ভালো করার জন্য রডের এই আঙ্গুলটাকে একটু বাঁকায় দিছে। ঠিক আছে, এখন এই যে বাঁকানো এটাকে দুই ভাবে হতে পারে। একটা, এটা যেটা বাঁকাইছে এটা হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে কি 90 ডিগ্রি না, দেখো তো আমি যেটা আঁকাইছি। জি ম্যাম। আচ্ছা, আরেকটা হতে পারে কি, ধরো রিইনফোর্সমেন্টটা এইভাবে গিয়ে, আমি অন্য কালার ইউজ করি, এইভাবে গিয়ে এইরকম হয়েছে, এটা হচ্ছে 45 ডিগ্রি, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 45 ডিগ্রি। আর আরেকটা হচ্ছে কি যেটা এখানে করছে সেটা হচ্ছে যে এরকম, এটা হচ্ছে এইভাবে গিয়ে এইভাবে আসছে, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। সো কোনটা বেশি ভালো বলে মনে হয়? 45। 45 ডিগ্রি। না, 90 ডিগ্রি, 90 ডিগ্রি যেটা সেটা হচ্ছে বেশি ভালো। কিভাবে ম্যাম?
এটা হচ্ছে 90 ডিগ্রি যেটা আছে সেটা হচ্ছে তোমার এই যে ইয়ে কি বলে সিসমিক জোনে 90 ডিগ্রি যদি আমরা হুক দেই, সরি মানে উল্টা বললাম না, হ্যাঁ উল্টা বলছি সরি, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা আছে এটা বেশি ভালো। যে সিসমিক জোনে তোমার হচ্ছে গিয়ে ওই যে কংক্রিটের সাথে যেন বন্ডিংটা ভালো থাকে। সিসমিক জোন মানে কি, ভূমিকম্প প্রবণ এরিয়া। ভূমিকম্প প্রবণ এরিয়াতে তোমার যখন ওই আর্থকোয়েকের টাইমে এই কংক্রিটের সাথে কি হয়, আর্থকোয়েকে কি ঝাঁকুনি হয় না, সো এই ঝাঁকুনিতে তোমার এই বন্ডিং যেটা থাকে রডের সাথে রিইনফোর্সমেন্টের সাথে কংক্রিটের, এই বন্ডিংটা লুজ হয়ে যেতে পারে। সেই বন্ডিংটা যাতে লুজ না হয় এই জন্য এরকম দেয়া হয়। ঠিক আছে, বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, এরপরে আসো যে হচ্ছে ফর্মওয়ার্ক। ফর্মওয়ার্কের দুই ধরনের ফর্মওয়ার্ক আছে, একটা হচ্ছে গিয়ে স্টিলের ফর্মওয়ার্ক অথবা কি টিম্বারের ফর্মওয়ার্ক। আচ্ছা, আমাকে কি কেউ দুইটা পয়েন্ট বলতে পারবা, স্টিলের মানে দুইটা ডিফারেন্স বলতে পারবা স্টিল এবং টিম্বারের ফর্মওয়ার্কের মধ্যে? ম্যাম স্টিলের ফর্মওয়ার্কে সারফেসটা মসৃণ আসে, ভালো আসে। আচ্ছা, আর ইয়েতে আর টিম্বারে ম্যাম সেটা আসে না। টিম্বারে সেটা আসে না আর কি। আচ্ছা, একটা গেল, আর আরেকটা? ম্যাম স্টিলে হচ্ছে ওই যে আর্দ্রতা রোধ করতে পারে, কিংবা সেটা পারে না আর কি, বাহিরে আর্দ্রতা শোষণ করে নেয়। আর্দ্রতা রোধ করে, আচ্ছা ঠিক আছে বুঝতে পারছি। আর কোনো পয়েন্ট? আর কেউ? দুইটা বলছো, আর কেউ বলবা? স্টিল আচ্ছা, বেশি শক্তিশালী হয়। হ্যাঁ স্টিল বেশি শক্তিশালী হয়, টিম্বার হয় না। আচ্ছা, এরপর হচ্ছে কোনটা আমরা বেশি রিউজ করতে পারবো, স্টিলের কি হচ্ছে টিম্বারের? ম্যাম স্টিল ম্যাম। স্টিল হচ্ছে রিউজেবল, বা টিম্বার যেটা হয় যে কাঠে কি হতে পারে, পচন ধরতে পারে, তাই না? জি ম্যাম। আচ্ছা, এই যে তিনটা পয়েন্ট বললা, তিনজনের আইডি বলো, তোমাদের জন্য বোনাস মার্কিং। 105। 105, এরপর 100 116। 6। জি ম্যাম। আচ্ছা, এরপর 100 100, ঠিক আছে। 190 তোমরা, আমি কিন্তু রোল কল করতেছি না, আমি বললাম এই তিনটা পয়েন্ট যে বলছো। ও আচ্ছা আচ্ছা সরি। হ্যাঁ, তাহলে 119 কি রোল কল না, রোল কল করি নাই। আচ্ছা, তাহলে 105, 116 আর 100, ঠিক আছে? ইয়েস ম্যাম। আচ্ছা, ঠিক আছে। এরপরে রিউজেবল গেল, এরপর আর কি হতে পারে? স্টিলের আবার দাম বেশি, টিম্বারের দাম কম। আবার ধরো তুমি হচ্ছে কি সিলেটে আছো, যেখানে কাঠের সংখ্যা বেশি, কাঠ অনেক অ্যাভেলেবিলিটি বেশি, সেক্ষেত্রে তোমার কোনটা ইউজ করা সুবিধাজনক? কি মনে হয়, স্টিলের ফর্মওয়ার্ক নাকি টিম্বারের ফর্মওয়ার্ক? টিম্বার ম্যাম। টিম্বার। আচ্ছা, তারপরে টিম্বারের ক্ষেত্রে যেটা হয়, ওই যে বলো না লোড হচ্ছে গিয়ে বেশি রেজিস্ট করতে পারবে স্টিল, তো টিম্বারের ক্ষেত্রে তুমি যখন হচ্ছে গিয়ে কংক্রিট কাস্ট করো তখন এই কংক্রিটের প্রেসারে টিম্বার বেঁকে যায়। বুঝতে পারছো? কংক্রিট যখন প্রেসার দেয় না, ধরো তুমি একটু চিন্তা করো, তুমি একটা স্ল্যাবে কংক্রিট কাস্ট করতেছো, তো কোনো স্ল্যাবে যখন তুমি কংক্রিট কাস্ট করবা তখন কি হবে, চারিদিকে যে ফর্মওয়ার্কটা আছে ওইখানেও কি কংক্রিট গিয়ে ধাক্কা দিবে না? এটা একটু ভিজুয়ালাইজ করতে হবে অ্যাকচুয়ালি, মানে আমি এখন চার কোণ, ধরো এটা হচ্ছে স্ল্যাব, এইদিকে হচ্ছে ফর্মওয়ার্কটা গেছে, আমি ধরো এখানে কংক্রিট কাস্ট করতেছি, তো এখানে কংক্রিট কাস্ট করলে কি হবে, এটা হচ্ছে এই ফর্মওয়ার্কের দিকে কি একটা ধাক্কা দিবে না? জি ম্যাম। এই কংক্রিটটা তখন বেঁকে যাবে, সরি কংক্রিট বলতেছি, ফর্মওয়ার্কটা টিম্বারে যদি হয় তখন সে কি করবে, একটু বেঁকে যাবে, এবং টিম্বার যদি বেঁকে যায় তাহলে কি হবে, ওই শেপটাই কি কংক্রিট ধারণ করবে না? জি ম্যাম। কারণ সে তো তখনও হচ্ছে গিয়ে মানে জমাট বাঁধেনি কাইন্ড অফ। সো ওই জন্য কংক্রিট কি হয়, যে যদি টিম্বারের ফর্মওয়ার্ক হয় তখন কংক্রিটেরও সাইড গুলো দেখবা যে এবড়ো থেবড়ো হচ্ছে, বাট স্টিলের ক্ষেত্রে এই ঝামেলাটা হয় না। ঠিক আছে,
আচ্ছা, তো এখানে হচ্ছে গিয়ে কিছু ভালো ফর্ম ওয়ার্কের কিছু রিকোয়ারমেন্ট আছে আর কি। যেমন কি হতে পারে, ডি শাটার যেন ফাস্ট হয়, এরপরে কংক্রিটের কোয়ালিটি এবং সারফেস যেন ভালো থাকে, এরপরে হচ্ছে লাইট অ্যাজ পসিবল। এই যে পয়েন্টটা আছে যে শুড বি লাইট অ্যাজ পসিবল, এটার জন্য কোনটা বেটার বলো তো, টিম্বার নাকি স্টিল? ম্যাম টিম্বার। টিম্বার ভালো। এরপর হচ্ছে গিয়ে আবার দেখো এখানে অ্যাভেলেবিলিটি একটা আছে, যে ম্যাটেরিয়ালস হচ্ছে গিয়ে কি হতে হবে, সস্তা হতে হবে, ইজিলি অ্যাভেলেবল হতে হবে এবং রিইউজ করা যাবে। দেখা যায় এই তিনটা দিক থেকে হচ্ছে প্রথম দুইটার জন্য হচ্ছে কি ভালো, টিম্বার ভালো, সস্তা এবং অ্যাভেলেবল। কিন্তু আবার যদি রিইউজেবলের দিক থেকে হচ্ছে স্টিল ভালো। সো এই রিকোয়ারমেন্ট গুলা তোমরা একটু গো থ্রু করবা, ঠিক আছে? আচ্ছা, আমরা এর পরেরটাতে আসি। এর পরেরটা হচ্ছে গ্রিলেস ফাউন্ডেশন। গ্রিলেস ফাউন্ডেশন সাধারণত কি কি কাজে ইউজ হয়, ধরো মাটির বিয়ারিং ক্যাপাসিটি অনেক কম, হ্যাঁ, কিন্তু তুমি হচ্ছে গিয়ে ডিপ এক্সকাভেট করতে চাচ্ছ না, শ্যালো ফাউন্ডেশন শ্যালো ডেপথে তোমাকে ফাউন্ডেশনটা দিতে হবে, কিন্তু এই শ্যালো ডেপথে তুমি যে ডেপথে আর কি ফাউন্ডেশনটা দিতে চাচ্ছ সেই ডেপথে মাটির বিয়ারিং ক্যাপাসিটি অনেক কম, সেক্ষেত্রে এরকম গ্রিলেস ফাউন্ডেশন দেয়া হয়। এটার কিছুই না, একটা কংক্রিট প্যাড থাকে, এর উপরে স্টিলের বিম দেয়া হয়। তোমরা কি কখনো স্টিলের বিম দেখছো, আই বিম, তারপর হচ্ছে গিয়ে ওই যে সি টাইপের বিম, টি বিম, এগুলো শুনছো, টি বিম, আই বিম? জি ম্যাম দেখছি এটা। আচ্ছা, এখানে কি করা হয়, কংক্রিট প্যাডের ওপরে এরকম স্টিলের অথবা টিম্বারের হচ্ছে বিম দেওয়া হয়, এবং একটা ধরো যদি 90 ডিগ্রি করা হয় তাহলে আরেকটা হচ্ছে ধরো 180, মানে একটা আরেকটা পারপেন্ডিকুলার, দেখো এটা হচ্ছে প্যারালাল আবার এটা পারপেন্ডিকুলার, এইরকম পজিশনে সেট করা হয়, ঠিক আছে? এখন সাধারণত এরকম গ্রিলেস ফাউন্ডেশন দেওয়া হয় না, আগে এটা দেওয়া হতো, এখন আর কি এর সংখ্যাটা কম। আচ্ছা, এরপর এর কিছু ছবি আছে, এটা হচ্ছে গিয়ে টিম্বারের যদি হয়, যদি এটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, সো এটা কাইন্ড অফ, হ্যাঁ এটা টিম্বারের দিয়ে যদি আমি গ্রিলেস ফাউন্ডেশন দিই তাহলে এরকম কি একটা ছবি পাবো। আচ্ছা, এরপরে আসো ইসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং। হ্যাঁ, ইসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং বলতে কি বোঝায়, ইসেন্ট্রিক আর কনসেন্ট্রিক এই ওয়ার্ড দুইটা কি শুনছো কখনো? ইসেন্ট্রিক শুনছো? ইসেন্ট্রিসিটি বা ইসেন্ট্রিসিটি হয়তো এখনো শোনো নাই। ইসেন্ট্রিক না, ইসেন্ট্রিসিটি তো শোনার কথা, প্যারাবোলা, হাইপারবোলা এগুলো পড়ছো না? এগুলো ছিল না ম্যাথে তোমাদের? জি ম্যাম ছিল। আচ্ছা, তাহলে কি ইসেন্ট্রিক কথাটা শুনছো, বা কোইনসাইড করে গেছে, কনসেন্ট্রিক, এগুলো শুনছো? ইয়েস ম্যাম। হ্যাঁ বলো, যে শুনছো সে বলো। ম্যাম এই যেটা কেন্দ্র রেখা বা মানে হচ্ছে লোডটা মাঝখানে না পড়ে একটু সাইড হয়ে গেছে তাই তো? আচ্ছা, ধরো আমি দুইটা জিনিস আঁকাচ্ছি, তোমরা আমাকে বলো কোনটা কি। এটা ফাউন্ডেশনের সিজিপিএ এখানে, সিজিপিএ বলছি সরি, সিজি এখানে, আর কলামের সিজি এখানে। এটা কি ইসেন্ট্রিক নাকি কনসেন্ট্রিক? এই দুইটার সিজি এটা কি কোইনসাইড করে গেছে না কোইনসাইড করে নাই? কোইনসাইড করছে। কোইনসাইড করছে, এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রিক। আমরা যে কলাম ফাউন্ডেশনটা পড়লাম, এটা কি ধরনের ফাউন্ডেশন, এরকম কনসেন্ট্রিক ফাউন্ডেশন, অর্থাৎ কলামের যে সেন্টার এবং ফাউন্ডেশনের সেন্টার দুইটা কোইনসাইড করে গেছে, একই পয়েন্ট দিয়ে গেছে, তো একই পয়েন্ট তো না, একই লাইন দিয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, তোমাদের একটু আগে একটা ছবি দেখাইছি, দেখো তো এই যে ছবিটা, এই ছবিটা কি ঠিক আছে, এই কলামের পজিশনটা কি মনে হয়? না ম্যাম ঠিক নাই ম্যাম। ঠিক নাই, এখানে কলামের হচ্ছে এই ছবিটা ভুল আছে, হয় ভুল আছে নাহলে তোমাদের ট্রিক করার জন্য আর কি এটা বানানো। যাই হোক, এটা আমি যদিও ইয়ে থেকে নিছি, একটা স্লাইড থেকে। সো এখানে হচ্ছে তোমার কলামের যে সেন্টার এবং ফাউন্ডেশনের সেন্টার দুইটা সেম লাইন দিয়ে যায় নাই, কিন্তু যেহেতু এটা সিঙ্গেল ফুটিং, এটা সেম লাইন দিয়ে যাওয়ার কথা ছিল, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার এখানে কনসেন্ট্রিক ইয়েতে চলে আসি। আচ্ছা, সো এই যে আমি যেটা আঁকাইছি এটাকে বলা হচ্ছে কি কোইনসাইড করে গেছে, কনসেন্ট্রিক। এরপরে ধরো আমি এটা একটা আঁকাই, এখন বলো এই দুইটা কি সেম, এই দুইটার মানে সিজি কি সেম লাইন দিয়ে গেছে? নো ম্যাম। আচ্ছা,
তার মানে কি হচ্ছে বলতো, এই দুইটার ধরো ওয়েট যদি আমি চিন্তা করি, এটা W1, এই ওয়েটটা হচ্ছে W2, এই দুইটার মাঝে কি একটা গ্যাপ আছে, তাই না? জি ম্যাম। এই জন্য এটাকে বলা হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং। হ্যাঁ, কারণ আমার কলামের যে সিজি এবং ফাউন্ডেশনের সিজি দুইটা সেম লাইন দিয়ে যায় নাই, এই জন্য আমরা এটাকে বলতেছি ইসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং। এখন একটু বলো কোন জায়গায় এ ধরনের হওয়ার চান্স আছে, বলো এরকম কলাম কোথায় হতে পারে, বা এই ধরনের ফাউন্ডেশন, কলাম তো না, ফাউন্ডেশন কোথায় হওয়ার চান্স আছে বলো? বাউন্ডারি লাইনের বাউন্ডারি, এটা কি লাইন কি স্লাইড দেখে বললা নাকি? না ম্যাম। আচ্ছা, যে স্লাইড দেখে বলনি সে ঠিকই বলছো। চিন্তা করো যে তোমার তো একটা বাসা বানানোর জন্য একটা প্রপার্টি লাইন আছে, তাই না, বা বাউন্ডারি লাইন আছে। এখন তুমিও অনেক ক্যালকুলেশন করে দেখলা যে তোমার ধরো এই যে এদিক দিয়ে বাউন্ডারি লাইনটা গেছে, তো তোমার ওই একটা কলাম বাউন্ডারি অনেক কাছাকাছি চলে আসছে, বুঝতে পারছো? ধরো তোমার এটাকে মিশাই ফেলি, ধরো তোমার এই কলামটা বাউন্ডারি অনেক কাছাকাছি চলে আসছে। এই কলামটার তুমি যদি সিঙ্গেল ফুটিং দিতে চাও, সেক্ষেত্রে কি করতে হবে, তোমার হচ্ছে গিয়ে কলামটাকে, সরি, কলামের জন্য ফাউন্ডেশনটাকে এই পর্যন্ত দিতে হবে, এই লাল বর্ডার পর্যন্ত তোমাকে ফাউন্ডেশনটাকে দিতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, তোমার যদি সমস্যা হয় তাহলে আমি আরেকবার এটাকে আঁকাই। ধরো আমার বাউন্ডারি লাইনের কাছে একটা কলাম আছে, সেই কলামটা চেহারা হচ্ছে এটা। হ্যাঁ, এখন এই কলামটার জন্য আমাকে যদি ফুটিং দিতে হয়, তাহলে ফুটিংটা দিতে হবে এইভাবে। এটা কি বুঝতে পারছো? এই কলামের জন্য ফুটিংটা যে দিলাম, এটা দেয়া উচিত, কিন্তু তোমার বাউন্ডারি লাইন ধরো এই নীল দাগ পর্যন্ত তোমার বাউন্ডারি লাইন, তুমি নীল দাগের ওইদিকে যেতে পারতেছো না। এখন তুমি তো আর মানুষের বাসা হচ্ছে গিয়ে খুঁড়ে সেখানে ফুটিং দিতে পারো না, তাই না? কি করবে, তোমাকে মেরে ফেলবে, আর মেরে না ফেলুক তোমার বিরুদ্ধে মামলা করে দেবে। আচ্ছা, সো আমরা কি করব, আমাকে তো এই কলামের নিচে তো ফুটিংটা দিতেই হবে, আদারওয়াইজ এই কলাম কি হয়ে যাবে বলো? আমি যদি ফুটিং না দেই তাহলে হয় আনইভেন সেটেলমেন্ট হচ্ছে, অথবা হচ্ছে যে ওভার টার্নিং, পড়ে যাওয়ার চান্স আছে, তাই না? তো আমাদের এখন কি করতে হবে, আমাদের এখন কলামটা দিতে হবে এই পর্যন্ত। জিনিসটা কি বুঝতে পারছো? তার মানে এই যে এই পোর্শনটা আমাকে ডিসকার্ড করতে হবে, অর্থাৎ এই পোর্শনটাকে আমি নিতে পারবো না। এখন আমি দেখতে পাচ্ছি যে আমি যদি এই নীল পোর্শনটা পর্যন্ত কলাম, সরি, ফাউন্ডেশন দেই, তাহলে আমার এই ফাউন্ডেশনের যে সিজিপিএ এবং, সরি, সিজিপিএ বলতে বারবার, সরি, সিজি এবং হচ্ছে কলামের যে সিজি, দুইটা একই বরাবর যাচ্ছে না, আমার একটা ইসেন্ট্রিসিটি ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এখন এই ইসেন্ট্রিসিটি যদি ক্রিয়েট হয়, তাহলে এখানেও হচ্ছে কি হতে পারে, তোমার হচ্ছে যে আনইভেন ডিস্ট্রিবিউশনের জন্য এখানে হচ্ছে সেটেলমেন্ট হতে পারে, বা ওভারটার্নিং হতে পারে, বা পড়ে যাওয়ার চান্স থাকে। আমাকে যেটা করতে হবে, এই ইসেন্ট্রিসিটিটাকে কমাতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? এখন এই ইসেন্ট্রিসিটিটাকে আমরা কমাতে পারি দুইটা ওয়েতে, একটা হচ্ছে অফসেটিং আর একটা হচ্ছে স্ট্র্যাপ ফুটিং এর মাধ্যমে। এখন আমরা অফসেটিংটা দেখি। আচ্ছা, এই প্রথমটা হচ্ছে অফসেটিং। অফসেটিং এ কি করছে, আচ্ছা দেখো এই ছবিতেই দেখাই, এটা ধরো আমার কলামটা গেছে এই পর্যন্ত, হ্যাঁ, আর ফাউন্ডেশনটা ছিল হচ্ছে গিয়ে, মানে অরিজিনাল যে ফাউন্ডেশন সেটা হচ্ছে গিয়ে ধরো এইটা, আমি যেটাতে সবুজ দাগ দিচ্ছি সেটা হচ্ছে আমার অরিজিনাল ফাউন্ডেশন। ঠিক আছে, এই ফাউন্ডেশনের সিজিপিএ, সরি বারবার সিজি হচ্ছে গিয়ে সেন্টার হচ্ছে এই পয়েন্টে কাজ করতেছে। এখন দেখো এখানে এবং এইটা, এই দুইটার মধ্যে কি একটা ডিসটেন্স আছে না, মানে ডিসটেন্স বলতে একটা ইসেন্ট্রিসিটি ক্রিয়েট হইছে না? আমার কথা কি বুঝতে পারছো? প্রথমে ধরো এই লাল দাগটা ছিল হচ্ছে গিয়ে আমার কলাম, এবং এই সবুজ দাগের যেটা আমি দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন। দুইটার সেন্টার কি, দুইটা সেন্টারের মধ্যে কি একটা ডিফারেন্স আছে না? জি ম্যাম। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে, এটাকে রিমুভ করতে হবে। আমি এখন অফসেটিং মেথডে যাব।
অফসেটিং মেথডে আমি কি করলাম, আমি ফার্স্টে আমার এই কলামের নিচে এই পোর্শনটাকে একটু ইনক্রিজ করে দিলাম। হ্যাঁ, এটাকে যদি ইনক্রিজ করে দেই তাহলে কি হবে, আমার যেহেতু কলামের একটু পোর্শন ইনক্রিজ করলাম, তাহলে লোডের আগে যে সেন্টারটা ছিল এখন কি সেন্টার ঠিক জায়গায় থাকবে, মানে সরি সেম জায়গায় থাকবে নাকি চেঞ্জ হবে? সাইডে চলে আসবে, কোন সাইডে চলে যাবে, বামে না ডানে? যে সাইডে চেঞ্জ করা হয়েছে, লোডটা দেওয়া হয়েছে। মানে কি ডান দিকে, ধরো এখন সেন্টারটা হবে কি এই জায়গায়, ধরে নিলাম, ঠিক আছে। আচ্ছা এখন বলো তো আগের যে ইসেন্ট্রিসিটি ছিল এখনকার ইসেন্ট্রিসিটি দুইটা কি কমলো না বাড়লো? কমলো। কমে গেছে। আচ্ছা এরপরে আমার মনে হলো যে এটাকে আরেকটু কমানো দরকার। আমি করলাম কি, এই ফাউন্ডেশনটাকে আরেকটু এখানে ইনক্রিজ করে দিলাম। এখন বলো তো যেহেতু এখানে আরেকটু ইনক্রিজ করে দিয়েছি ফাউন্ডেশন, তাহলে এখন যে ওয়েটটা সেটা কি ধরো এইরকম একটা জায়গায় কাজ করবে না, মানে সেন্টারটা? আমার কথা কি বুঝতে পারছো? ম্যাডাম আরেকবার বলতো। কোন পার্টটা বুঝো নাই? ম্যাডাম এই যে ডাক দিয়ে যে বললেন যে সরে যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেখো, ফার্স্টে আমি বলছি যে ধরো কলামটা হচ্ছে, ধরো ফাউন্ডেশন কলামটা ছিল এই পর্যন্ত, ধরো এই পর্যন্ত ছিল। হ্যাঁ, আমি যেটাকে দাগ দিছি, লাল দাগ দিচ্ছি এটা, আর এবং এর হচ্ছে গিয়ে সেন্টারটা এখানে কাজ করছে। ঠিক আছে, এটুকু বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা এরপর আমি বললাম যে আমি একটা ফাউন্ডেশন দিছিলাম, কংক্রিটের ফাউন্ডেশন। দেখো এটা কিন্তু শুধু কংক্রিট ফাউন্ডেশন, কারণ এখানে কোনো রিইনফোর্সমেন্ট নাই। এটা কি খেয়াল করছো? ধরো এই কংক্রিট ফাউন্ডেশনের যে সেন্টার সেটা হচ্ছে এই জায়গায়। তো ফলে আমার এই দুইটার মধ্যে একটা গ্যাপ ক্রিয়েট হয়েছে E1। ঠিক আছে, তার মানে কি এটা হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং। আমার যেটা কাজ সেটা হচ্ছে এরকম এই গ্যাপটাকে কমানো। কারণ এক ফাউন্ডেশন এবং কলামের মধ্যে যদি আমার এরকম গ্যাপ থাকে সেক্ষেত্রে কলামটা কি হতে পারে, পড়ে যেতে পারে। সো এটাকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কি করতে হবে, টেনে ধরতে হবে। সো আমি যেটা করব এই ই এর পরিমাণটাকে কমাবো। আমি এখন করলাম কি, আমি হচ্ছে এই ফাউন্ডেশনটাকে এই কলামটাকে এই গ্রাউন্ড লেভেলের নিচে এটাকে আরেকটু ইনক্রিজ করে দিলাম এই পর্যন্ত। ধরো আমি কোথায় গেল, ধরো এটা তো এই পর্যন্ত ছিলই, আমি করলাম কি এটাকে এই ডান দিকে আরেকটু ইনক্রিজ করে দিলাম। হ্যাঁ, এটা কি ইনক্রিজ করার কারণে আর বলো তো এই যে তোমরা এই জিনিসটা কি এইরকম শেপের হইলো না এখন? জি। জি আচ্ছা, ম্যাম। তো আগে এই কলামের যে সেন্টার ছিল এখন এটা এই কম্বিনেশনের সেন্টার কি সেম হবে, কি মনে হয়? তোমরা কি সেন্ট্রয়েড বের করা শিখছো? জি ম্যাম। আচ্ছা তাহলে সেন্ট্রয়েড কি চেঞ্জ হয়ে যাবে না, এখানে কোথাও হবে? জি ম্যাম। তো ধরো এটা সেন্ট্রয়েড হলো এই জায়গায়। এখন আমাকে বলো যে এই সেন্ট্রয়েড থেকে এই যে আমার আগের যে কংক্রিটের ফাউন্ডেশনের যে এই গ্যাপটা, এটা কি E2 হচ্ছে না? কমে যাচ্ছে। হ্যাঁ, তার মানে কি এখানে E1 ইজ গ্রেটার দেন E2 অথবা E2 হচ্ছে লেস দেন E1, তাই না? আমি যদি এটাকে উল্টা করে বলি তাহলে মানে ইজি হয় যে E2 ইজ লেস দেন E1, তার মানে ইসেন্ট্রিসিটিটা কমে যাচ্ছে। আমি যদি এখন এটাকে আবার ধরো এই যে ডানে শিফট করি তাহলে কি হবে, এই ডাব্লিউটা সরি ওয়েটটা কি আরো একটু শিফট করে যাচ্ছে এরকম, মানে ধরো এটাকে আমি আরেকটু এরকম শিফট করলাম তাহলে কি এটা একটু ডানে চলে আসলো। জি ম্যাম। আচ্ছা তাহলে কি E3 যেটা ধরো এই ডিসটেন্সটা হচ্ছে E3, এই E3 এর ভ্যালু কি আরো কমে যাচ্ছে না? জি ম্যাম। আচ্ছা এভাবে আমরা কি করতেছি, ইসেন্ট্রিসিটিটাকে কমায় ফেলতেছি। বুঝতে পারছো? ফলে আমার একটা স্টেবল ফাউন্ডেশন আমরা অ্যাচিভ করতে পারবো। আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা এটাকে বলা হচ্ছে অফসেটিং মেথড। ঠিক আছে, আচ্ছা আরেকটা মেথড আছে, এটাকে বলা হচ্ছে কি স্ট্র্যাপ ফুটিং। স্ট্র্যাপ ফুটিং মানে কি, ধরো এই যে
এই যে বাম দিকের যে তাহলে কি কলামটা এই আছে ফুটিং এর এটা হচ্ছে, ম্যাম হ্যাঁ বলো। এই ফুটিং এর স্ট্রেংথ কি তাহলে এক পাশে বেশি হয়ে গেল না আর এক পাশে কমে গেল না? স্ট্রেংথ এক পাশে বেশি এক পাশে কম, ওটা তো ব্যালেন্স হয়ে গেল যে, দুইটা গ্যাপটাকে আমরা ব্যালেন্স করে দিলাম। হ্যাঁ, একবারে এক পাশে একবারে তুমি ইউনিফর্ম করতে পারবা না, জিনিসটা কিছুটা এই যে এইরকম আসবে। দেখো যে কম্প্রেশনটা আছে, এই কম্প্রেশনটা এই যে এইভাবে কাজ করবে, একদিকে বেশি একদিকে কম, ঠিক আছে? কিন্তু আমাদের কাজ হচ্ছে যতটুকু মিনিমাইজ করা যায়, যতটুকু স্টেবিলিটি আনা যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের দ্বিতীয় যে পদ্ধতি আছে সেটা হচ্ছে স্ট্র্যাপ ফুটিং। স্ট্র্যাপ ফুটিং এ কি করা হয়, ধরো আমি যে মার্ক করছি রেড মার্ক, এই কলামটা হচ্ছে আমার বাউন্ডারি লাইনে আছে বা প্রপার্টি লাইনে আছে। আমি যেটা করব, এর নিচে ফাউন্ডেশন যেটা ছিল সেটাই দিব। এরপরে ওই পাশে যে কলামটা আছে, এই দুইটা কলামের যে ফাউন্ডেশন, এটাকে আমি একটা বিমের মাধ্যমে কানেক্ট করে দিব। বুঝতে পারছো? অর্থাৎ, হ্যাঁ বলো। ধরো আমি হচ্ছে, আচ্ছা আবার এটাকে ইয়ে করি, ধরো এই রেড মার্ক করা কলামটা হচ্ছে বাউন্ডারি লাইন বা প্রপার্টি লাইনের কাছে থাকা কলাম। আমি এর নিচে নর্মাল ফাউন্ডেশনই দেব, অর্থাৎ এই নর্মাল ফাউন্ডেশন বলতে আমার প্রপার্টি লাইনে থেকে যে ফাউন্ডেশন দেওয়া পসিবল সেই ফাউন্ডেশনটাই দেব। এরপরে আমি করব কি, ওই কলাম থেকে নিয়ারেস্ট ডিস্টেন্সে যে কলামটা আছে তার যে ফাউন্ডেশনটা আছে, এই ফাউন্ডেশনের সাথে আমি হচ্ছে এটাকে বিম দিয়ে কানেক্ট করে দেব। মানে এটা কাইন্ড অফ, তুমি ধরো চেয়ারের একটা মাথায় দাঁড়ায় আছো, হ্যাঁ, এখন তুমি চেয়ার না, ধরো তুমি একটা বড় বেঞ্চ আছে না, তুমি একটা বেঞ্চে একটা মাথায় দাঁড়ায় আছো, ঠিক আছে? এবং তোমার এক ফ্রেন্ডকে বললাম কি বেঞ্চের আরেক প্রান্তে দাঁড়ায় তোমাকে দড়ি দিয়ে বেঁধে ধরে রাখতেছে যাতে করে তুমি পড়ে না যাও। এটা কাইন্ড অফ সেই পদ্ধতি, যে স্ট্র্যাপের মাধ্যমে আমরা এই প্রপার্টি লাইনে থাকা কলামটাকে ধরে রাখতেছি। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এই দুই পদ্ধতিতে আমরা কি করতে পারি, ইসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং এ স্টেবিলিটি আনতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে দেখো কম্বাইন ফুটিং। কম্বাইন ফুটিং কি? এই কম্বাইন ফুটিংটা হচ্ছে ইসেন্ট্রিক্যালি লোডেড ফুটিং এর একটা পার্ট। এখানে আমরা যেটা করি যে ওই স্ট্র্যাপ ফুটিং বা অফসেটিং না করে আমরা যদি দেখি যে একটা কলাম প্রপার্টি লাইনের কাছে আছে, ধরো এই যে এ কলামটা প্রপার্টি লাইনের কাছে আছে, তখন আমরা ওর নিয়ারেস্ট ডিস্টেন্সে যে কলামটা আছে সেই কলাম এই দুইটাকে এক সেম ফুটিং এ রেখে দেই। অর্থাৎ ফুটিং একটাই থাকবে কিন্তু কলাম হচ্ছে দুইটা। আচ্ছা, আমরা একটা ছবি দেখি, এটা হচ্ছে রিয়েল লাইফ সিনারিও। দেখো এখানে যেটা হয় যে তোমার এই দুইটা কলামের ধরো হচ্ছে যে কম্বিনেশনে যে সেন্টারটা ক্রিয়েট হয়েছে সেটা হচ্ছে ধরো এই পয়েন্ট দিয়ে গেছে, এটাকে অন্য, ধরো এই পয়েন্ট দিয়ে গেছে, এবং এর যে ফাউন্ডেশনটাও আছে তার সেন্টারও এই সেম পয়েন্ট দিয়েই গেছে। তার মানে আমার যেখানে যে লোডটা আসবে সেটা হচ্ছে ইভেনলি ডিস্ট্রিবিউট হতে পারবে। বুঝতে পারছো? জি ম্যাম। এটাকে বলা হচ্ছে কম্বাইন্ড ফুটিং। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের আরেকটা হচ্ছে শ্যালো ফাউন্ডেশন আছে, সেটা হচ্ছে রাফট বা ম্যাট ফাউন্ডেশন। ম্যাট ফাউন্ডেশন, আচ্ছা কম্বাইন্ড ফুটিং এর একটা বৈশিষ্ট্য বলি যে, আচ্ছা দেখো নরমালি এটা ধরো কলাম, এটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন, কলামের ওপর হচ্ছে গিয়ে ওপর থেকে লোড পড়তেছে, এটা কি ধরনের লোড বলো, কম্প্রেশন নাকি টেনশন? কম্প্রেশন। আমরা কম্প্রেস করতেছি নাকি টেনে ইনক্রিজ করতেছি বলো? কম্প্রেশন। কম্প্রেশন করতেছে। আচ্ছা, কম্প্রেশন। এই কম্প্রেশনের জন্য এই এখানে ফুটিং এর ওপর কম্প্রেশন মানে কি, নিচের দিকে কি চাপ দেয়া, তো এই চাপ দেওয়ার জন্য ফুটিংটা এইভাবে বেন্ড করতে পারে, ঠিক আছে? এরকম একটা বেন্ডিং টেন্ডেন্সি ক্রিয়েট হয়। বেন্ডিং টেন্ডেন্সি ক্রিয়েট হওয়ার ফলে কি হবে, এর ওপরের দিকে ক্রিয়েট হবে কম্প্রেশন, নিচের দিকে ক্রিয়েট হবে টেনশন, ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা যেহেতু কেবল 2-1 এ, তোমরা ধীরে ধীরে আরো শিখবা, সো
কংক্রিটের ক্ষেত্রে মনে রাখবা যে কংক্রিট কখনো টেনশন নিতে পারে না। কংক্রিট হচ্ছে টেনশনে হচ্ছে প্যানিক করে যায়। সো কংক্রিট হচ্ছে টেনশনে অনেক উইক। কংক্রিট টেনশন নিতে পারে না। বাট কংক্রিট কম্প্রেশন অনেক ভালোভাবে নিতে পারে। কিন্তু টেনশন নিতে পারে না। অন্যদিকে রিইনফোর্সমেন্ট হচ্ছে টেনশন এবং কম্প্রেশন বোথ নিতে পারে। ঠিক আছে? সো আমি যদি লিখি কংক্রিট হচ্ছে টেনশনে হচ্ছে গিয়ে নিতে পারে না। ঠিক আছে? ধরো স্মাইলি দিয়ে দেখাই। টেনশন নিতে পারে না। ঠিক আছে? সো আমাদের এই যে ফাউন্ডেশনে এখানে যে টেনশনটাকে উৎপন্ন হচ্ছে এটাকে রেজিস্ট করার জন্য আমরা কি করতে পারি বলো? জি ম্যাম, আবার বলেন। কংক্রিট তো রেইনফোর্সমেন্ট দিয়ে টেনশন দিব। নিতে পারতেছে না। হ্যাঁ? রেইনফোর্স এখন দিতে এই যে হবে। রিইনফোর্সমেন্ট দিতে হবে। গুড। তার মানে আমরা কি করতে পারি? নিচে আমরা এভাবে রিইনফোর্সমেন্ট বা রিবার ইউজ করতে পারি। তাই না? জি ম্যাম। আচ্ছা। এখন আমাকে একটু বলো যে আমি তো বললাম যে রিইনফোর্সমেন্ট হচ্ছে কম্প্রেশন এবং টেনশন ২ টাই নিতে পারে। ঠিক আছে? জি তাহলে ম্যাম। কেন আমরা আমাদের যে বিল্ডিং গুলো আছে সেগুলো শুধুমাত্র রিইনফোর্সমেন্ট দিয়ে করতেছি না? ম্যাম অনেক কস্টলি হয়ে যাবে। কস্টলি হতে পারে। আর কি হতে পারে বলো? ম্যাম ওয়েট বেড়ে যেতে পারে। ওয়েট বেড়ে যাবে, সেলফ ওয়েট বেড়ে যাবে, ডেড লোড বেড়ে যাবে। ডেড লোড বেড়ে যাবে। আচ্ছা। ডেড লোড কি আসলেই বাড়বে? আচ্ছা ঠিক আছে। ধরে নিলাম বাড়লো। এরপরে আর কি হতে পারে? তবে ম্যাম ওই আবহাওয়ার সংস্পর্শে আসলে ওটাতে জং ধরে যেতে পারে, মরিচা পড়ে যেতে পারে। আচ্ছা। আর? ওটা ভঙ্গুর হয়ে যাবে সময়কালে। আচ্ছা। অনেক একটা বেসিক একটা পয়েন্ট তোমরা মিস করে ফেলতেছো। গরম ঠান্ডা আবহাওয়ার চাপ। হ্যাঁ বলো। গরমের সময় বেশি গরম হয়ে যাবে বিল্ডিং। এটা কোন পয়েন্ট বললা বুঝি নাই। গরমের সময় বেশি গরম হয়ে যাবে কোন মানে ইয়ে থেকে বলতেছো? এ তো কংক্রিটেও তো অনেক বেশি ইয়ে হয়, তাপ উৎপাদন হয় যখন রিঅ্যাকশন গুলো হচ্ছে। আচ্ছা তোমার এই পয়েন্টটাকে আপাতত আমরা একটু সাইডে রাখি। আর একটা বেসিক পয়েন্ট বলো। তুমি একটু চিন্তা করো যে তোমার যে ফ্লোরে তুমি দাঁড়ায় আছো এটা পুরোটা হচ্ছে রিইনফোর্সমেন্টের ফ্লোর। হ্যাঁ? ম্যাম আমি রিইনফোর্সমেন্ট শেড রড দিতে তো পারবো দেখছো। না। তো পাশাপাশি অনেকগুলো রড তুমি রাখছো। তুমি সমান কি হবে না ম্যাম। এক্স্যাক্টলি স্মুথ সারফেস পাবা? নো ম্যাম। না ম্যাম আমি শেড না। দিতে পারবো না সঠিক। প্রথম হচ্ছে কস্টলি, এটা একটা লেজিট পয়েন্ট। এরপর হচ্ছে স্মুথ সারফেস পাবো না আমরা। ঠিক আছে? সো এই স্মুথ সারফেস পাওয়ার জন্য আমরা কি করি? ব্যালেন্স করার জন্য কস্ট ইফেক্টিভ করার জন্য আমরা কংক্রিটে অ্যাড করি। যাতে আমরা একটা সুন্দর প্ল্যাটফর্মও পাই এবং আমাদের কস্ট ইফেক্টিভও হয়। এটা হচ্ছে মেইন পয়েন্ট গুলো। ঠিক আছে? আচ্ছা এই জন্য আমরা কি করি? যে কাজটা কংক্রিট করতে পারতেছে না, যেমন কংক্রিট টেনশন নিতে পারতেছে না এবং নিচের দিকে টেনশন ক্রিয়েট হচ্ছে ফাউন্ডেশনে, তাই আমরা নিচে হচ্ছে রিইনফোর্সমেন্ট দিচ্ছি এবং দেখো ওপরে কিন্তু কোনো রিইনফোর্সমেন্ট দিচ্ছি না। তোমাদের যদি মনে থাকে আমরা এই চ্যাপ্টারের শুরুর দিকে যে ছবিগুলো দেখেছিলাম, যেমন ধরো সাইড ভিউ যদি দেখি, দেখো এখানেও এই যে এই ছবিতেও দেখো নিচে রিইনফোর্সমেন্ট আছে কিন্তু ওপরে কোনো রিইনফোর্সমেন্ট নেই। বুঝতে পারছো? যেহেতু নিচে টেনশন ক্রিয়েট হচ্ছে তাই এই টেনশনকে রেজিস্ট করার জন্য আমরা ফাউন্ডেশনের নিচে হচ্ছে রিইনফোর্সমেন্ট দিচ্ছি বাট ওপরে দিচ্ছি না। ঠিক আছে? এটা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা এখন ধরো আমি হচ্ছে গিয়ে একটা কম্বাইন ফুটিং করতে চাচ্ছি। ধরো কম্বাইন ফুটিংটা কিভাবে হবে বলো? ধরো এখানে একটা কলাম, এটাকে কলামটা একটু বেশি বড় হয়ে গেছে। এখানে একটা কলাম, এখানে আরেকটা কলাম, দেন এর নিচে এরকম ফাউন্ডেশন। এখন ধরো এই দিক দিয়েও লোড আসতেছে, এই দিক দিয়েও লোড আসতেছে। কি হবে বলো? এই লোডটার কারণে এটা তো নিচের দিকে ডাববে, মানে ডেবে যাবে আর কি, বেন্ড হবে যেটাই বলি। এটা এদিক দিয়ে ডেবে যাবে। এই লোডটার কারণে এই দিক দিয়ে একটা ডেবে যাবে। ঠিক আছে? মানে এভাবে এই পর্যন্ত ডেবে গেল।
আপনার কথা শোনা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সরি। আচ্ছা দেখো, এখানে লোড দেওয়ার কারণে কি হচ্ছে, এটা নিচের দিকে যেমন দেখলাম যে ওপরে, সরি মানে এই পার্টে কি হবে, ওপরের কম্প্রেশন নিচে টেনশন, এই পার্টে ওপরে কম্প্রেশন নিচে টেনশন, এই মাঝের পার্টটাতে কি হবে বলো তো? মাঝের পার্টটাতে ম্যাম উল্টাটা হবে। এক্স্যাক্টলি, মাঝের পার্টটা এইভাবে উঠে যাবে, তার মানে ওপরে টেনশন নিচে কম্প্রেশন ক্রিয়েট হবে। এটা তুমি সুন্দরভাবে ভিজুয়ালাইজ করতে পারো। তুমি ক্লাসের পরে একটা পেপার নিবা, পেপারটাকে ভাঁজ করে এবার ওপরে ধরো পেপারটার নিচে দুইটা কলম রাখবা, রেখে হচ্ছে গিয়ে ওপরের দিকে তোলার চেষ্টা করবা, দেখবা, বা ধরো উল্টাটাও করতে পারো, ধরো একটা পেজের ওপরে তুমি দুইটা কলম রেখে চাপ দিবা, দেখবা দুই দিকে ডেবে যাচ্ছে এবং মাঝের দিকটা ফেপে উঠতেছে বা ফুলে উঠতেছে। ঠিক আছে, সিমিলার ঘটনা এখানেও হচ্ছে, দুই দিকে কলম কলম থাকার কারণে নিচে হচ্ছে ডেবে যাচ্ছে, যার কারণে ওপরে কম্প্রেশন নিচে টেনশন ক্রিয়েট হচ্ছে, আর এই মাঝের দিকটা ওপরের দিকে উঠে যাচ্ছে, এই যে এইভাবে উঠে যাচ্ছে, ফলে ওপরে টেনশন নিচে কম্প্রেশন ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, ফলে কি হবে বলতো, এখানে এখানে কি করতে হবে, এই নিচের টেনশনের জন্য আমরা পুরো এরিয়াতে উপরে রিইনফোর্সমেন্ট, রিইনফোর্সমেন্ট দিতে হবে এক্স্যাক্টলি মাঝখানে। ওপরেরও এই পোরশনে আমাদেরকে রিইনফোর্সমেন্ট দিতে হবে, পুরোটা না, যে পোরশনটুকুতে টেনশন ক্রিয়েট হচ্ছে সেই পোরশনটুকুতে আমাদের রিইনফোর্সমেন্ট দিতে হবে। বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন আসো পরেরটা, এরপর হচ্ছে রাফট বা ম্যাট ফাউন্ডেশন, আমরা অলমোস্ট শেষ। সো এই ম্যাট ফাউন্ডেশনে কি হয়, ম্যাট ফাউন্ডেশনের ক্ষেত্রে আমাদের হচ্ছে কন্ডিশন গুলোকে দেখি। কন্ডিশনটা হচ্ছে কি, যদি সয়েল কন্ডিশন অনেক পুয়ার থাকে এবং পাইলস ইউজ করা যাবে না, অর্থাৎ আমরা পাইল মানে কি ডিপ ফাউন্ডেশন, আমরা ডিপ ফাউন্ডেশন দিতে পারতেছি না কিন্তু সয়েলের কন্ডিশন অনেক খারাপ, সেক্ষেত্রে আমরা এরকম ম্যাট ফাউন্ডেশন দিই। হ্যাঁ, এখন এই ম্যাট ফাউন্ডেশন যেটা করা হয়, যে তোমার হচ্ছে ওই যে ফ্ল্যাট স্ল্যাব আছে না, ফ্ল্যাট প্লেট স্ল্যাব, কি করি, কলামের ওপরে স্ল্যাব থাকে, মনে আছে, কোনো ইয়ে থাকে না, বিম থাকে না, আমরা সকালেও দেখেছিলাম। জি ম্যাম। এটাকে জাস্ট উল্টায় দাও, উল্টায় দেবো মানে কি, যে আমরা পুরো একটা সবগুলো কলাম একটা মাত্র ফাউন্ডেশনের মধ্যে থাকবে, মানে এটা চেহারাটা হবে কিছুটা এরকম, ধরো এটা পুরো জায়গাতে একটা পুরো স্ল্যাবের ওপরে আমি এভাবে ধরো কলামগুলো দিচ্ছি, এটাকে বলা হচ্ছে ম্যাট ফাউন্ডেশন। ক্লিয়ার? ম্যাট ফাউন্ডেশন দেওয়ার যে কন্ডিশনটা, এটা ভালো করে মনে রাখবা, অনেক সময় তোমাদের কোয়েশ্চেন আসে কি, ধরো এরকম একটা লাইন দেয়া থাকে যে ড্যাশ ড্যাশ ফাউন্ডেশন ইজ ইউজড হোয়েন সয়েল কন্ডিশনস আর পুয়ার বাট পাইলস আর নট ইউজড, ওই ড্যাশে কি বসাবা তখন বলো, ম্যাট অথবা রাফট ফাউন্ডেশন। ঠিক আচ্ছা আছে, ম্যাম, হ্যাঁ বলো। এই যে ম্যাটের থেকে তো পাইলিং করার মেবি খরচ কম লাগে, হ্যাঁ তাহলে আমি হতে তাহলে পারে, আমি ডিপেন্ড করে তোমার হচ্ছে কাজের উপর, এটা হচ্ছে অনেকগুলো ফ্যাক্টর ইয়ে করেও করা হয়, কনসিডার করেও করা হয়। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই ম্যাট ফাউন্ডেশনটা আমরা সবসময় চাইলে ইউজ করতে পারবো না, যদি দেখি যে ধরো আমার টোটাল এরিয়া হচ্ছে গিয়ে টোটাল এরিয়া, ধরো টোটাল এরিয়া হচ্ছে 1000 স্কোয়ার ফিট, টোটাল এরিয়া হচ্ছে 1000 স্কোয়ার ফিট। আমি এখানে চিন্তা করছি যে ফার্স্টে হচ্ছে 9টা ইয়ে দেব, সিঙ্গেল ফুটিং দেব। হ্যাঁ, প্রত্যেকটা ফুটিং হচ্ছে গিয়ে তোমার, ধরো এটা কত আছে, ধরো কত দিব বলো, ধরো 7x8, 7 ফিট বাই 8 ফিটের আমরা 9টা ফুটিং দেব। এখন বলো তো তাহলে আমার টোটাল ফুটিং কত হবে, ফুটিং এর এরিয়া কতটুকু হবে? আমার কথাটা কি বুঝতে পারছো? আমি বললাম যে আমার টোটাল এরিয়া হচ্ছে 1000 স্কোয়ার ফিট। 56 × 9 আর কি। হ্যাঁ, তাহলে এখন 56 × 9 মানে কত হচ্ছে? 56 × 9 কত আসছে দেখো তো? ম্যাম 504 504 স্কোয়ার ফিট। আচ্ছা, এই কই গেল? আচ্ছা, এই যে
টোটাল ফুটিং, এই যে সিঙ্গেল ফুটিং এর এই ফুটিং এরিয়াটা যে আমার টোটাল এরিয়ার 50% এর বেশি না কম। অর্থাৎ আমি যদি এটাকে এভাবেও লিখতে চাই 50% এর যে বেশি ম্যাম। এই 504 হচ্ছে গ্রেটার দেন 50% অফ টোটাল এরিয়া। এটা কি ঠিক লিখছি না ভুল লিখছি বলো? জি ম্যাম, ঠিক আছে তো? ঠিক আছে আচ্ছা, ম্যাম। যদি এরকম আসে সেক্ষেত্রে আমরা এখানে ম্যাট ফাউন্ডেশন দিতে পারি। হ্যাঁ, এখন ধরো তোমার এরকম আসলো যে তুমি যদি এখানে 9টা সিঙ্গেল ফুটিং দাও, তাহলে তোমার এই টোটাল 9টা সিঙ্গেল ফুটিং এর এরিয়া তোমার টোটাল এরিয়ার 50% এর কম। তখন তুমি হচ্ছে কি তখন আর কি মানে বিভিন্ন ক্যালকুলেশন করে দেখা গেছে সেক্ষেত্রে আমার সিঙ্গেল ফুটিং দিলে আমার কস্ট ইফেক্টিভ হবে। বাট যদি এরকম হয় যে আমি অন্যান্য যে ফুটিং গুলো দিচ্ছি তাদের টোটাল এরিয়া আমার যে জায়গার এরিয়ার থেকে 50% এর থেকে বেশি, তখন সেক্ষেত্রে আমার ম্যাট ফাউন্ডেশন দেওয়াটা সাশ্রয়ী। এটা একটা কন্ডিশন বললাম আর কি, মানে এই পুয়ার সয়েলের কন্ডিশন পুয়ার না হলেও এই কন্ডিশনও যদি পড়ে তখন আমরা এটা দিতে পারি। বুঝতে পারছো? ম্যাম আরেকবার একটু বলেন কন্ডিশনটা। আচ্ছা, কন্ডিশনটা হচ্ছে যে আমার টোটাল ওই জায়গার এরিয়াটা হচ্ছে 1000 স্কয়ার ফিট। আমি যদি ওখানে 9টা সিঙ্গেল ফুটিং দেই এক একটা 7 ফিট বাই 8 ফিটের, তখন আমার টোটাল ফুটিং এর এরিয়া আসে হচ্ছে 504 স্কয়ার ফিট, যেটা আমার ওই জায়গা অর্থাৎ 1000 স্কয়ার ফিটের 50% এর থেকে বেশি। এই কেসে আমি যদি 9টা সিঙ্গেল ফুটিং দেই সেক্ষেত্রে যে কস্টটা আসবে তার থেকে আমি যদি পুরোটা একটা ম্যাট ফাউন্ডেশন দেই তাহলে আমার কস্টটা কম আসবে। বুঝতে পারছো? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এটা গেল। এখন দেখো কোন কেসে আমরা এছাড়াও এটা কোন কেসে দিতে পারি, যে হেভি কনসেন্ট্রেটেড স্ট্রাকচারাল লোড কিন্তু সয়েলের কন্ডিশন অনেক খারাপ। ওই তো একটু আগে যেটা বললাম সয়েলের কন্ডিশন অনেক পুয়ার, কিন্তু আমার হচ্ছে ডিপ ফাউন্ডেশন আমি দিতে পারবো না, সেক্ষেত্রে ম্যাট ফাউন্ডেশন দেওয়া যায়। এবং আরেকটা কন্ডিশন হচ্ছে যে এরিয়া কস্টের ক্ষেত্রে যেটা বললাম, এটা হচ্ছে গিয়ে আরেকটা কন্ডিশন যেটা তোমাদের স্লাইডে নাই, এটা একটু মাথায় রাখলে ভালো হয়। আচ্ছা, ম্যাম এই যে এরপরে ম্যাট হ্যাঁ ম্যাট বলো। ফুটিং এটা কি হাই রাইজ বিল্ডিং এ দেওয়া হয়? হ্যাঁ, দেওয়া হয়। এবং যেগুলোতে তোমার হচ্ছে গিয়ে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে ফ্লোর থাকে, যেমন এই যে ইউএপি তে, সেক্ষেত্রেও জি ম্যাট ম্যাম। ফাউন্ডেশন দেওয়া হয়। ও, আচ্ছা, বেটার হয় কোনটা দিলে? বেটার বলতে যে ডিপ ফাউন্ডেশন নাকি ম্যাট ফাউন্ডেশন? জি ম্যাম। আচ্ছা, এগুলো বুঝছো মানে একদম এক্স্যাক্টলি অ্যান্সার দেওয়াটা ডিফিকাল্ট, কারণ এগুলোতে হচ্ছে তোমার সয়েলের কন্ডিশন, তারপরে লোড কি রকম আসবে, এরপরে সারাউন্ডিংস কি, ওই যে প্রথমের দিকে যে ফ্যাক্টর গুলো বললাম না, ফাউন্ডেশনের ডেপথ কিসের উপর ডিপেন্ড করে, এগুলো বিভিন্ন ফ্যাক্টর অ্যানালাইসিস করে আর কি এটাকে বের করা হয়। সো আমি যদি একবারে একটা অ্যান্সার দেই যে তুমি আন্ডারগ্রাউন্ডে হচ্ছে বিল্ডিং দিবা ম্যাট ফাউন্ডেশন ভালো, তাহলে জিনিসটা ভুলও হতে পারে। তো বিভিন্ন হচ্ছে গিয়ে তোমার এক একটা জায়গায় ধরো মাটি হচ্ছে সবসময় তোমার সাথে বিট্রে করবে। তুমি মনে করবা যে এই জায়গার মাটি অনেক ভালো, পরে দেখবা একটু পাশে দেখবা একটু মানে টেস্ট করবা দেখবা মাটি খারাপ। সো অনেক কিছু চিন্তা ভাবনা করে অনেক ফ্যাক্টর, এখানে তো অনেক সিম্পলি তোমাদেরকে বলতেছি, যখন একটা ফাউন্ডেশন বানানো হয় অনেক ফ্যাক্টর অ্যানালাইসিস করা হয়। সো অনেক সেফটি ফ্যাক্টর বা অন্যান্য অনেক ফ্যাক্টরকে অ্যাজিউম করে বা কনসিডার করে এরকম মানে ফাউন্ডেশন ইয়ে করা হয়, ডিজাইন করা হয়। সো তোমরা যখন 4-1 এ উঠবা তখন ফাউন্ডেশন ডিজাইনিং এর ছোট্ট একটা পার্ট আছে, তো ওটা দেখবা। বুঝতে পারছো? সো এভাবে আমি একদম ডিরেক্টলি আর কি বলতে যাচ্ছি না, কারণ বিভিন্ন ফ্যাক্টর যেহেতু এখানে কনসিডার করা হয় এজন্য। আচ্ছা, এরপরে দেখো আমাদের হচ্ছে ম্যাট ফাউন্ডেশনের কনস্ট্রাকশনে কিছু ফ্যাক্ট আছে, মানে কনস্ট্রাকশনে কিছু স্টেপ আছে। তো আমরা ইতিমধ্যে ফাউন্ডেশনের স্টেপ গুলো পড়ছি তাই না, এক্সকাভেশন, তারপর হচ্ছে ফর্ম ওয়ার্ক, সিসি, বিএফএস লেয়ার, এগুলো সব দেখছি না? জি ম্যাম। মনে আছে নাকি ভুলে গেছো? আচ্ছা, তো আমাদের এই ম্যাট ফাউন্ডেশনে দেখো তো কোন জিনিসটা তোমাদের কাছে একটু আনকমন লাগতেছে? এক্সকাভেশনের আগে এখানে দুইটা কাজ করছে, একটা হচ্ছে সয়েল টেস্ট আর একটা হচ্ছে শোর পাইল কনস্ট্রাকশন। সয়েল টেস্ট অ্যাকচুয়ালি ওইখানেও করেছে, সো ওইটা অ্যাকচুয়ালি আমরা নাও ধরতে পারি। সো সেকেন্ডটা হচ্ছে শোর পাইল কনস্ট্রাকশন বা এটা হচ্ছে সাপোর্টিভ পাইল কনস্ট্রাকশন। আচ্ছা, এই জিনিসটা কি? ধরো ম্যাট ফাউন্ডেশনে কি হচ্ছে যে পুরো জায়গাটাকে আমাকে খুঁড়তে হচ্ছে তাই না, এক্সকাভেট করতে হচ্ছে। এখন তুমি যদি পুরো জায়গাটা এক্সকাভেট করো, একটা ধরো ডেপথ সার্টেন ডেপথে এক্সকাভেট করো, ওই যে তাহলে কি হবে, মাটির টেন্ডেন্সি কি চারপাশ থেকে সে মাটি কি গর্তে পড়ে যাবে না?
জি ম্যাম। তুমি খুঁড়তেছো, একদিকে খুঁড়তেছো আর একদিকে মাটি পড়তেছে। সো আমাদের এই মাটি যেন চারপাশ থেকে মাটি যেন পড়ে না যায়, সেক্ষেত্রে আমরা কি করি, এরকম একটা সাপোর্টিভ পাইল দিই। দেখো তোমরা অনেক সময় দেখে থাকবা যে গাছের গুড়ি হচ্ছে গিয়ে ওপর থেকে ইনসার্ট করা হয় এই মাটিগুলোকে ধরে রাখার জন্য। এগুলোকেও এটাও এক ধরনের পাইল, এগুলোকে বলে টিম্বার পাইল। এরকম শোর পাইল বা টিম্বার পাইল ইউজ করা হয়, তো এই গাছের গুড়ি আর কি। সো এগুলো দিয়ে আমরা কি করি, মাটিকে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করি। ক্লিয়ার? আচ্ছা, এটা কি ম্যাম ওখানেই থাকে? এটা কি ওখানে মানে থাকে বলতে পরে আর সরানো হয় না? পরে অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, চাইলে ওটা পরে সরায় ফেলে বা অনেক সময় হচ্ছে প্রোটেকশনের জন্য রেখেও দেয়। বুঝতে পারছি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে তোমার কি এক্সকাভেশন, তারপরে ফর্ম ওয়ার্ক, লেবেলিং, সিসি লেয়ার, এগুলো তো আমরা দেখছি। যে কলাম পজিশনিং, এগুলো অ্যাকচুয়ালি ওইখানেও করা লাগে, কলাম পজিশনিং। কারণ কি তোমার ওই যে কলামের যে সেন্ট্রয়েড এবং হচ্ছে ফুটিং এর সেন্ট্রয়েড, দুইটাকে তো সেম লেভেল হতে হবে। সো এগুলো অ্যাকচুয়ালি ওইখানেও করা হয়েছে, বাট জাস্ট উল্লেখ করা হয়নি, এখানে উল্লেখ করছে আর কি। আচ্ছা, এরপরে দেখো আমরা একটু ছবি দেখি। ছবিতে কি যে ফার্স্টে শোর পাইল ইয়ে করলো, কনস্ট্রাক্ট করলো। এরপরে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি যে অক্সিলারি স্ট্রাকচার, এগুলো বুঝছো, এই যে টাই বিম বা হচ্ছে শোর পাইল যেটা, এগুলো এগুলো খুলে ফেলা হয়, এগুলো জাস্ট সাপোর্টের জন্য রাখা। দেখতে পাচ্ছ কত ডেপথে হচ্ছে ফাউন্ডেশনটা যাচ্ছে, এই জন্য এই সাপোর্ট যাতে পড়ে না যায়, এই সাপোর্টের জন্য এগুলো দাও। এটা অনেক বড় আর কি কনস্ট্রাকশন বা স্ট্রাকচার, সো এই যার কারণে এরকম বড় বড় মানে বেশি আর কি হেভি সাপোর্ট দিচ্ছে। আচ্ছা, এই যে এক্সকাভেশন, আচ্ছা এটা, আচ্ছা এরপরে দেখো বিএফএস বা সিসি লেয়ার দিলাম। তারপর হচ্ছে গিয়ে তোমার যে ড্যাম প্রুফ কোর্স, তারপর যে কলাম পজিশনিং, এই জিনিসটার নাম জানো? প্লাম্বব। প্লাম্বব। আচ্ছা, এরপরে দেখো এখানে কিছু জিনিস আর কি যে মার্ক করছে, যদিও মার্কটা হলুদ হয়ে গেছে, এটা অ্যাকচুয়ালি যে সিসি ব্লক গুলো দেখাইলাম না, যে ক্লিয়ার কভার মেইনটেইন করার জন্য দরকার হয়, ওই সিসি জি ব্লক ম্যাম। গুলোকে আর কি মার্ক করেছিল, যদিও এখানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এরপরে দেখো এখানে কি আছে, চেয়ার দিছে। ঠিক আছে, এই চেয়ার দেওয়ার কারণটা কি? তোমাদেরকে একটু আগে বললাম না যে আমাদের যদি কম্বাইন্ড ফুটিং হয় তখন আমরা কি করি বলো, আমাদের হচ্ছে ওপরেও একটা রিইনফোর্সমেন্ট দিতে হচ্ছে, তাই না? জি। এখন কনস্ট্রাকশনের আগে তুমি যখন ফর্ম ওয়ার্কের ওপর রিইনফোর্সমেন্টটাকে প্লেস করবা, তো তখন এই ওপরের যে রিইনফোর্সমেন্টটা আছে এটাকে তুমি ধরে রাখবা কিভাবে? তোমার তো তখনও কংক্রিট কাস্ট হয় নাই। এই ধরে রাখার জন্য আমরা যেটা করি, এই নিচের যে রিইনফোর্সমেন্টটা আছে এটার সাথে একটা চেয়ার দেওয়া হয়, অর্থাৎ উপরের রিইনফোর্সমেন্টটাকে একটু শ্রদ্ধা দেখায়, এটাকে বসার জন্য চেয়ার দিই। তো এইভাবে মনে রাখতে পারো যে উপরের রিইনফোর্সমেন্টটাকে বসানোর জন্য আমরা যে রিইনফোর্সমেন্টটাকে ইউজ করি এটাকে বলা হচ্ছে চেয়ার, অর্থাৎ টপ ফুটপাতের রিইনফোর্সমেন্ট এবং ভিতরে বটম। হ্যাঁ বলো। ফুটপাতের ভিতরে যখন যে আপনার কনস্ট্রাকশন করা হয় দেখছি যে হ্যাঁ, দুইটা লেয়ারের মাঝখানে যে এরকম চেয়ার দেয়, এটা কি পরে সরায় ফেলে? এটা হচ্ছে মানে ডাবল বার দেয়। তুমি কি ডাবল বারের কথা বলতেছো? ঠিক ম্যাম, ওটা তো জানি না, কিন্তু দেখলাম যে ফুটপাতের দুইটা লেয়ার, একটা উপর একটা নিচের লেয়ার, মানে রিবার হ্যাঁ, দেওয়া, এর মাঝখানে আর কি কিছু সাপোর্ট দেওয়া হয়, যেরকম চেয়ারের মতো মতো করে, যেন দুইটা আলাদা আলাদা একটা গ্যাপ যে এটা ক্রিয়েট পরে করছে ওরা। সরায় ফেলছে কিভাবে দেখছো? না, সরায় ফেলছে কিনা এটা জানি না, এটাই বলতেছি আর কি, সরায় ফেলে আচ্ছা, কিনা। হ্যাঁ, না সরাই ফেলো না। ধরো কংক্রিট যদি কাস্ট হয়ে যায় তখন তো আর সরাই ফেলার মানে অপশন নাই। ধরো এখানে যদি আমি কংক্রিট কাস্ট করে ফেলি তাহলে তো আমি সরাই ফেলতে পারবো না। জি জি। কনস্ট্রাকশনের ক্ষেত্রে, স্ট্রাকচারের ক্ষেত্রেও আমি যতটুকু তোমার কথা বুঝছি যে ওটা সরাই ফেলে নাই, ওটা হয়তো বা যে দুইটা রডের মাঝে এরকম চেয়ার দিছে টপ লেয়ার এবং বটম লেয়ারের মধ্যে, যার কারণে মানে এই ওপরের রডটা যেন কি প্লেসে থাকে, যে প্লেসে রাখতে যাচ্ছে ওই প্লেসটাকে মানে রাখার জন্য আর কি রিইনফোর্সমেন্ট দুইটাকে মানে কানেক্ট করার জন্য অ্যাকচুয়ালি এরকম একটা ইয়ে দেওয়া হয়, চেয়ার দেওয়া হয়। আর তুমি যদি চেয়ারটা না দাও, তুমি তো চিন্তা করো যে তুমি তো কংক্রিট তখনও কাস্ট করোনি, এই জিনিসটাকে তোমাকে তো ধরে রাখতে হবে কোনোভাবে, তুমি কিভাবে ধরে রাখবা? ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে গিয়ে এই যে আচ্ছা, আচ্ছা এটা শেষ করি। সো এই যে এরকম দেখো কত ডেপথে দেখছো, দুইটা রিইনফোর্স মানে দুই লেয়ারের রিইনফোর্সমেন্টের মধ্যে কত ডেপথ, একজন বসে বসে কাজ করতেছে। এরপর হচ্ছে রিটেনিং ওয়ালেও এরকম দেয়া হতে পারে। তারপর হচ্ছে গিয়ে কংক্রিট কাস্টিং করলাম, কাস্টিং এর পরে এখানে কি করতেছে, কম্প্যাক্ট করতেছে। এই কম্প্যাকশনের উদ্দেশ্যটা কি,
যে কংক্রিটের মধ্যে যে ভয়েড ভয়েড গুলো যাতে আছে, না থাকে। এক্স্যাক্টলি ভয়েড গুলো যেন রিমুভ হয়ে যায় এবং কংক্রিটের স্ট্রেংথ যেন ঠিক থাকে। যদি ভয়েড থাকে, ভয়েড মানে ফাঁপা, ফাঁপা জিনিসের কি হয়, স্ট্রেংথ কম না বেশি? কমে যায় কম। ফাঁপা, ফাঁপা জিনিসের স্ট্রেংথ কম। সো এই কংক্রিট যেন এরকম ফাঁপা না হয়, এজন্য আমরা কি করি, বিভিন্ন কম্প্যাকশন মেথড অ্যাপ্লাই করে এটাকে কম্প্যাক্ট করা হয়। আচ্ছা, এরপরে হচ্ছে কি কিউরিং। কিউরিং করার উদ্দেশ্য কি বলো? ওই যে স্ট্রেংথ ফাঁকা গেইন করা। জায়গাগুলোর ভিতরে যেন না থাকে আর কি, সব ফিল আপ হয়ে যায়। বুঝি নাই, ফাঁকা ফাঁপা জায়গাগুলো। ওই যে পানি যে জলীয় বাষ্প হচ্ছে উঠে যায় এবং হ্যাঁ, ভিতরের যেই মানে আমরা এটাকে কি বলে, এটাকে মানে বাধা দেওয়ার জন্য আর কি পানি দিয়ে রাখি, যেন পুড়ে গেলেও যেন এক্স্যাক্টলি। আমাদের হচ্ছে যে সিমেন্টটা আছে, সো এই সিমেন্ট হচ্ছে কি করে, কংক্রিট এবং হচ্ছে ধরো সরি কংক্রিট তো না, অ্যাগ্রিগেট গুলোর মধ্যে বন্ডিং ক্রিয়েট করে। ঠিক আছে, এই বন্ডিং ক্রিয়েট করার জন্য সিমেন্টে কি করতে হয়, পানি অ্যাড করতে হয়। তো এই পানি অ্যাড করার ফলে এখানে হাইড্রেশন রিয়াকশন হয়, যার কারণে কংক্রিট হচ্ছে গিয়ে মানে একসাথে আর কি আটকে থাকে বা বন্ডিংটা ক্রিয়েট হয়। এখন তুমি যে পানিটুকু দিয়েছো কংক্রিটে, ওই পানিটুকু যদি উবে যায় তখন কি বন্ডিংটা ঠিক থাকবে, মানে হাইড্রেশন রিয়াকশন কি কমপ্লিট হবে? না। নো ম্যাম। হবে না। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে যতটুকু পানি আমি কংক্রিটে দিয়েছি ওই পানিটুকু যেন উবে না যায়, এই ওইটুকু পানি যেন ঠিক থাকে। এবং এই যে ধরো স্ল্যাবের ক্ষেত্রে বা ধরো এই যে এক্সপোজ সারফেসে সূর্য কি করে, পানি টেনে নেয় না? জি ম্যাম। সো এই সূর্যকে পানি দেওয়ার জন্য, সূর্যের পানি খাওয়ার জন্য আমাদের যেন মানে কংক্রিট যে পানিটা দিছি সূর্য যেন ওই পানিটা না খেতে পারে, এই জন্য আমরা এক্সট্রা ওয়াটার দিই, যেটাকে বলতেছি কিউরিং। এই কিউরিং ওয়াটার আমার কংক্রিটে কোনো রকমের হাইড্রেশন রিয়াকশনে কাজে লাগে না। এটা জাস্ট এক্সেস ওয়াটার যেটা এক্সপোজড সারফেসে আমরা দিচ্ছি, যাতে করে এটা এইটাই ইভাপোরেট হয়ে যাবে এবং আমরা কংক্রিটে কাস্ট করার সময় যে পানিটুকু দিয়েছি রিয়াকশনের খাতিরে, সেই পানিটুকুতে যেন কোনো ক্ষতি না হয়। আমার কথাটা কি বুঝতে পারছো? আমার এই কিউরিং করার ফলে কিউরিং ওয়াটারটা কখনোই আমার হাইড্রেশন রিয়াকশনে কাজে লাগবে না। এই কিউরিং ওয়াটারটা হচ্ছে গিয়ে আমি জাস্ট অন্যকে দেওয়ার জন্য, অর্থাৎ সূর্যকে বিলাই দেওয়ার জন্য রাখতেছি। আমার কথাটা কি বুঝতে পারছো, কিউরিং ওয়াটারের কাজটা কি? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, শেষ হবে। ঠিক আছে। এরপরে তো এই যে শেষ। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যাসাইনমেন্ট। তোমাদের হচ্ছে এই অ্যাসাইনমেন্টটা এই নেক্সট উইকে, অর্থাৎ এই সপ্তাহের বৃহস্পতিবারে দিতে হবে না, তোমরা নেক্সট উইকের বৃহস্পতিবারে এটা জমা দিবা। সরি, বৃহস্পতিবার না, তোমাদের ল্যাব কবে? বুধবার না? তোমাদের ইয়ে কবে এই জি ল্যাবটা? ম্যাম, বুধবারে বুধবারে। বুধবারে। আচ্ছা, আমি কি সকালেটা কি বৃহস্পতিবার জমা দিতে বলছি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, সকালেটা বৃহস্পতিবার দিও। সরি। আর এই সেকেন্ড যে অ্যাসাইনমেন্টটা আছে এটা হচ্ছে তোমরা নেক্সট উইক, অর্থাৎ এই উইকের পরের উইকে তোমরা হচ্ছে বুধবারে দিবা। ক্লিয়ার? মানে ক্লাস টাইমে দিবা আর কি। জি ম্যাম। জি ম্যাম। ঠিক ম্যাম, আছে? এটা আচ্ছা, হ্যাঁ সকালে বলো। দিলে ওটাও কি বুধবার দিন আপনার ক্লাস টাইমে দিব? না, বুধবারে ক্লাস টাইমে কোনটা, প্রথম অ্যাসাইনমেন্টটা? জি ম্যাম, সকালে যেটা দিয়েছেন। না, প্রথম অ্যাসাইনমেন্টটা তোমরা বৃহস্পতিবার দিও, সমস্যা নাই। তোমরা যেহেতু আমি সকালে বৃহস্পতিবার বলছি, তো তোমরা প্রথম অ্যাসাইনমেন্টটা বৃহস্পতিবারে আমার ডেস্কে রেখে যাও। তোমাদেরকে যে ফাইল কালার বা যেগুলো বলছি ওগুলো সব কমপ্লিট করে রেখে যাবা। আর এই এখন যেটা পড়াইছি এই সেকেন্ড চ্যাপ্টারটা, এই সেকেন্ড চ্যাপ্টারের অ্যাসাইনমেন্ট তোমরা নেক্সট উইকে দিও, অর্থাৎ এই উইকের পরের উইক। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু মেনটেন করবা, সেটা হচ্ছে যে কোনো অ্যাসাইনমেন্টের কোনো একটা পয়েন্ট তুমি যদি কোনো রেফারেন্স মানে কোনো একটা ধরো ওয়েবসাইট থেকে নাও, তাহলে ওয়েবসাইটের নামটা একটু রেফারেন্স হিসেবে লিখবা। রেফারেন্স হিসেবে লিখবা বলতে কি, ধরো তোমার অ্যাসাইনমেন্ট শেষ হয়ে গেছে, তুমি লাস্টে হচ্ছে গিয়ে এই যে এখানে ধরো এইভাবে রেফারেন্স লিখে, ধরো তুমি ওটা হচ্ছে গিয়ে civilengineer.com এরকম কিছুটা থেকে নিছো, তো তুমি জাস্ট হচ্ছে গিয়ে ধরো civil.com ধরে নাও, এরকম কোন একটা ওয়েবসাইট আছে ধরে নিলাম, এরভাবে তুমি যে ওয়েবসাইট থেকে নিয়েছো সেই ওয়েবসাইটের নামটা লিখবা। ঠিক আছে? এই রেফারেন্সিং এর উদ্দেশ্য হচ্ছে তোমরা পরবর্তীতে যখন কোনো পেপার করবা বা হচ্ছে গিয়ে ধরো কোনো স্লাইড প্রেজেন্ট করবা কোনো টিচারের সামনে, অন্য কোনো টিচার হোক, তো তারা অ্যাকচুয়ালি এই পয়েন্টগুলোই দেখবে যে তুমি যে একটা কথা বলছো তার রেফারেন্সটা কোথায়। তো এটা একটা প্র্যাকটিসের জন্য আমি এটা আর কি এই তোমাদের এই টার্ম থেকে মানে তোমাদের এই 2-1 থেকে আর কি আমি প্র্যাকটিস করে আসছি। সো আমি এক্সপেক্ট করবো যে তোমরাও তোমাদের যে পয়েন্টগুলো যে কোনো ওয়েবসাইট বলো বা কোনো বই বলো,
এখান থেকে লিখেছো সেটা এভাবে রেফারেন্স করে দিয়ে দিবা। আমার কথা কি বুঝতে পারছো? জি ম্যাম। আচ্ছা, এখন অনেক সময় তোমরা চ্যাট জিপিটি লিখো। হ্যাঁ, আমি জানি তোমরা চ্যাট জিপিটি থেকে লিখছো, বাট ওটাকে চ্যাট জিপিটি লিখবা না। তোমরা লিখতে পারো যে উইথ দ্য হেল্প অফ হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মানে একটু আর কি বলবো, প্রফেশনাল ওয়ার্ড ইউজ করবা। ডিরেক্ট যদি চ্যাট জিপিটি লিখো, তুমি একটু চিন্তা করো, একটা পেপার পড়তে পড়তে তুমি দেখলা রেফারেন্সে চ্যাট জিপিটি, তোমার কেমন লাগবে এই পেপারটা সম্পর্কে? তোমার কি মনে হবে যে পেপারটা তোমার কাজে লাগবে, নাকি মনে হবে যে আরে এই পেপার তো পুরো চ্যাট জিপিটি মনে হয় লিখছে? ঠিক আছে, তো তুমি দেখবা ইদানিং হচ্ছে বিভিন্ন পেপারেও এরকম দেয় যে পেপার লিখাতে চ্যাট জিপিটি হেল্প নেয়, বাট ওটাকে লিখে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের হেল্প নিয়ে করছে বা এআই এর হেল্প নিয়ে করছে। ঠিক আছে, সো তোমরা এভাবে অ্যাসাইনমেন্ট এভাবে লিখে দিও। আচ্ছা, আর হচ্ছে গিয়ে তোমাদের তাহলে হচ্ছে তোমাদের সাথে ইনশাআল্লাহ সামনের সপ্তাহে দেখা হবে। তোমাদের মনে হয় আরেকটা ক্লাস মিস গেছে, তাই না? তোমাদের মনে হয় 2টা জি ক্লাস ম্যাম, মিস। 2টা ক্লাস নিয়েছি। ঠিক আছে, তাহলে আচ্ছা, এই ক্লাস ওই ক্লাসটা কি তোমরা আজকালকের মধ্যে না, ধরো কাল, আচ্ছা আজকালকে বলতে কালকে রাতে কি তোমরা এরকম একটু অনলাইনে করতে পারবা? মানে আমি অ্যাকচুয়ালি অফলাইনে কোনো স্লট পাচ্ছি না যে তোমাদের এভাবে মানে ওই ল্যাবগুলো নিবো আর কি, অনলাইন ছাড়া আর কি কোনো ওয়ে নাই। কালকে হোক বা পরশুদিন হোক, তোমরা একটু ভেবে আমাকে একটু বলো যে পরশুদিন রাতে বা কালকে রাতে এই সময় যদি তোমরা একটু টাইম দিতে পারো, যে তোমাদের যে আরেকটা ক্লাস যে মিস গেছে ওটা তাহলে নিয়ে ফেলতাম। আচ্ছা, পরে তোমরা গ্রুপে বললো। এখন তোমাদের আজকের চ্যাপ্টারে কারো কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি তোমাদের কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে হচ্ছে মিটিংটা এখানেই এন্ড করে দিচ্ছি। আর তোমাদের অ্যাটেন্ডেন্সটা হচ্ছে